হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিরাজ খান। আজকে আমি এসেছি জাগো এফএম 94.4। এত সুন্দর একটা শোতে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আর এই শোর নাম হচ্ছে দ্য ভাইরাল শো। Okay, so welcome to Jaguar from 94.4. This is me RJ Shobridhi and চলছে দ্য ভাইরাল শো brought to you by Pran Proto এবং আমরা খুবই আনন্দিত। আজকে আমাদের গেস্ট হচ্ছে মিরাজ খান। মিরাজ খান, আপনি সবসময় হাপুস হুপুস কি খান? আমি এখন খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, কম খাই এখন। আচ্ছা, মিরাজ খান কি জিম করে? হ্যাঁ, জিম করি। কত ঘন্টা দৈনিক জিম করা হয়? 2 আওয়ার। 2 আওয়ার্স বেসিক্যালি ওয়ার্কআউট শেষ না হওয়া পর্যন্ত করা হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে নায়ক সাধারণত দেখি যে মানে 6 প্যাকের অনেক বডি বিল্ডার হয় নায়ক, তো মিরাজ খান এত শুকনা কেন? দেখেন, যখন আমাদের স্টোরিতে যেই চরিত্রটা প্রয়োজন হবে সেটার জন্য যদি কখনো 6 প্যাক দরকার হয় সেটাও করব, আর সেটার জন্য যদি খুব বেশি হেলদি হইতে হয় সেটাও করব। সেটা ডিপেন্ড করে যে কোন চরিত্রটা আমি প্লে করছি অন স্ক্রিনে। এখন মিরাজ খানের কয় প্যাক? এখন যদি হিসাব করা হয় তাহলে আমার ফ্যামিলি প্যাক। আপনার ফ্যামিলি প্যাক? হ্যাঁ। কি বলেন, ঝড় বৃষ্টির সময় চলছে, আপনি তো ঝড়ে উড়ে যাওয়ার কথা। মানে আপনি নিজেকে আসলে কেন আরেকটু মোটা বা একটু স্বাস্থ্যবান কেন বানাচ্ছেন না? আমার কাছে মনে হয় যে এটাই পারফেক্ট আছি। আর কিছুদিন আগেও আমি একটু হেলদি ছিলাম, স্কুল গ্যাং এর জন্য আরেকটু ওয়েট কমাতে হয়েছে আমার। তো এই তো। আচ্ছা, বয়স কমানোর জন্য, তাই তো? ঠিক আছে। ঢাকার বাইরে শুটিং এ ছিলেন নাকি? ঢাকার বাইরে শুটে ছিলাম না, লাস্ট শুট আমি ঢাকা দিয়ে করেছি। লাস্ট শুটটা ঢাকায় থেকে করেছেন? জি। আচ্ছা আচ্ছা, তো লাস্ট কোন শুটটা করেছেন আপনারা? লাস্ট আমি যে গল্পের শুটটা করলাম সেটার নাম হচ্ছে অপেক্ষা। আচ্ছা, বেশ কয়েকটা কাজ করছেন আপনি প্র্যাঙ্কিং এর পাশাপাশি, এখন তো বাইরে বেশ অনেকগুলো কাজ করছেন। ভবিষ্যতে আমরা কি কি দেখতে পাচ্ছি, মানে সামনে আমরা কি কি চমক দেখতে পাচ্ছি একটু যদি জানাতেন। সামনে আমার প্রায় অনেকগুলো প্রজেক্ট আসছে, সবগুলোই আমার খুব ফেভারিট। এর মধ্যে যদি কিছু নাম বলি, নাম্বার 1-এ আছে শখের মানুষ, এটা হচ্ছে নাটকের নাম। এরপরে হচ্ছে আসতেছে অপেক্ষা, এরপরে আসতেছে হচ্ছে ভুল মানুষ, আর স্কুল গ্যাংয়ের রানিং শুট চলছে, এটা হচ্ছে প্র্যাঙ্কিং এর। আচ্ছা, শখের মানুষ, ভুল মানুষ, অপেক্ষা। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে শখের মানুষ আপনার কে আর ভুল মানুষটাকে, কি বলবেন? আর কার জন্য অপেক্ষায় আছে মিরাজ খান? এটার অবশ্যই অ্যান্সার আছে, সেটার জন্য আমার দর্শকদের আমার নাটক দেখতে হবে। এটা কোনো কথা? মানে আপনার ব্যক্তি জীবন সম্পর্কে বলেন না, যে শখের মানুষ কে আপনার জীবনে? ব্যক্তি জীবনে আপাতত তো কোনো শখের মানুষ নেই। আর ভুল মানুষটা কি ছিল? ভুল মানুষ ছিল। এখন আমাদের জীবন থেকে ভুল মানুষ তখনই চলে যায় যখন আমাদের জীবনে সঠিক মানুষ আসবে। তাহলে কি সঠিক মানুষটা পেয়েছেন? হয়তো আসবে। আসবে না পেয়েছেন সেটা আপাতত বলতে চাই না। আচ্ছা আচ্ছা, কি ক্লাইম্যাক্স! আপনার সাথে বসলেই মনে হয় কি একটা মানে কুয়াশার মধ্যে পড়ে গেছে। আর অপেক্ষায় কার আছেন? অপেক্ষায় কারোর জন্য নেই। কারোর জন্য অপেক্ষা নেই? আচ্ছা ঠিক আছে। আমি যতটুকু জানি যে বলছিলেন আপনিও যে স্কুল গ্যাং এর নতুন সিজনে, আমি যতটুকু জানি প্রত্যয় হিরণও কাজ করছে। হ্যাঁ, প্রত্যয় কাজ করছে, ও খুবই ভালো অভিনয় করে। আর প্রত্যয় হিরণের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। খুব হাসি খুশি একটা ছেলে। তথ্য ফাঁস করে দেন প্রত্যয় হিরণ সম্পর্কে। ওর সম্পর্কে আসলে এমন না যে খুব টানা শুট হয়েছে যে ওর সম্পর্কে খুব গোপন তথ্য ফাঁস করে দিব, বাট মজার তথ্য। খুবই সাপোর্টিভ, খুবই ভালো, আর বেশ হ্যান্ডসাম। মানুষের প্রশংসা করতে আমার ভালোই লাগে। আচ্ছা, প্রশংসা তো করলেন, একটু মজার তথ্য ধরেন। প্রত্যয় হিরণ কারো টিফিন চুরি করে খেয়ে ফেলছে, প্রত্যয় হিরণ কারোর সাথে মারামারি বাজছে, না না না, ও কারো ওড়না দিয়ে নাক মুছছে, এরকম কিছু নাই? না, ওরকম তো কিছু দেখি নাই, তবে ও খুব চুপচাপ স্বভাবের। প্রত্যয় হিরণ চুপচাপ? আমাদের সেটে যখন আসে, হ্যাঁ আমার থেকেও। আচ্ছা, বাইরে তো ওরকম দেখা হয় নাই, তবে যতটুকু দেখেছি চুপচাপ, সবসময় স্ক্রিপ্ট দেখে কিভাবে অভিনয়টা আরো ভালো করা যায়। যখন অন সেটে ডাকা হয় খুব রেডি থাকে, সবসময় রিহার্সেল করতে থাকে। ঠিক আছে, কে বয়সে বড়, মিরাজ খান না প্রত্যয় হিরণ? মেবি প্রত্যয়। প্রত্যয় বয়সে বড়। আচ্ছা, তাহলে বড় ভাই।
হ্যাঁ সিনিয়র ভাই কোনো উপদেশ দেয় না আপনাকে? এখনো তো দেয়নি, আচ্ছা, নেক্সট দেখা হলে জিজ্ঞাসা করবো ভাই আমাকে কোনো উপদেশ দাও। চমৎকার। এখন যে আপনার চোখে চশমাটা দেখতে পাচ্ছি, জাতি জানতে চাই এই চশমার কি পাওয়ার আছে? না, এই চশমা কি ফ্যাশন? মাঝে মধ্যে নিজেকে সুন্দর দেখায় এই জন্য পড়ি। আচ্ছা, আমি যতটুকু জানি যে মিরাজ খান খুব বেশি পছন্দ করে হচ্ছে ক্যাপ এবং সানগ্লাস। তো আনুমানিক কয় হাজার সানগ্লাস এবং কয় হাজার ক্যাপ আপনার আছে? আমার 1000 ক্যাপ নেই, তবে 21 এরকম আছে। আর সানগ্লাস যেগুলো সেগুলো হচ্ছে 16-17 এরকম আছে। এত কম? হ্যাঁ, কিন্তু আপনি তো খুব পছন্দ করেন, সব সময় দেখি নিয়ে নিয়ে ঘুরেন, মানে যেখানেই যান রাতে। হ্যাঁ আমি একটু ডিফারেন্ট পড়তে পছন্দ করি, তবে আমার চশমাগুলো চুরি হয়ে যায়। চুরি হয়ে যায়? কে চুরি করে আপনার চশমা? আমি আসলে নিজেও জানি না, অনেক সময় শুটিং সেট থেকেও চুরি হয়েছে, তারপরে আরো কোথাও থেকে চুরি হয়েছে। তবে এটা আসলে কারো উপর যে আমি ব্লেম দিব সেটা আমি কখনো পারি না, কারণ আমি গেস করতে পারি না আসলে কে এটা নিয়েছে। আচ্ছা, মানে এত সুন্দর, এই জন্য বললাম না যে আমিও কিন্তু নজর দিয়েছি আপনার সানগ্লাসটা খুব। আবার অনেক সময় মনে হয় যে আসলে আমার সানগ্লাসটাকে আমি এখানেই রেখেছিলাম নাকি কোথাও রেখে এসেছি, মানে নিজের মধ্যেও কনফিউজ থাকি। সবাই আপনার মতো হতে চায়, আপনার সানগ্লাসটা পরে আপনার মতো একটু স্টাইল করতে চায়, এই জন্য হয়তো বা নিয়ে চলে যায়। আচ্ছা যাই হোক, এরপরে আপনি একটা লোকেশন ট্র্যাকার করে রাখবেন। আচ্ছা, এমন যদি হয় কখনো কোনো নায়িকার ব্যাগের ভিতরে আপনার সানগ্লাস পেয়েছে, এরকম হয়েছে, ভুলে ঢুকায় ফেলছে? হ্যাঁ এরকম হয়েছে। কি? কার ব্যাগে? এটা হচ্ছে আমাদের প্র্যাঙ্কিং টিমের লামহা। লামহা আপনার সানগ্লাস? ও হচ্ছে স্কুল গ্যাং এর একটা শুটের জন্য আমার সানগ্লাস নিয়েছিল, তো ভুলবশত ওর ব্যাগেই রেখে দেয়, আমারও মনে ছিল না নেওয়ার জন্য, বাট ও আমাকে মনে করিয়ে দিয়েছিল যে তোমার সানগ্লাস তো আমার ব্যাগে ছিল। দেন নেক্সট ডে যেদিন শুট হয় সেদিন ওর থেকে নিয়ে নিয়েছিলাম। কোনো নায়িকার কোনো কস্টিউম আপনার ব্যাগে কখনো ঢুকে যায়নি? বাসায় মা দেখে বলছে কি রে কার ওড়না নিয়ে আসছিস? না এরকম কখনো হয়নি। এরকম কখনো হয়নি? কিচ্ছু ঢোকে নাই ব্যাগে? না, মেয়েদের কেন কোনো কিছু আমার ব্যাগে ঢুকবে? হতেই পারে, একসাথে কাজ করেন, একসাথে সব কস্টিউম নিয়ে ঢুকালেন, তার মধ্যে একটা জামা কাপড় ঢুকে গেল। না না না, দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রাখেন আপনি মেয়েদের কাছ থেকে, কিন্তু মেয়েরা তো আপনাকে বেশ পছন্দ করে আমি যতটুকু জানি। এবং ভক্তরা জানতে চায় আপনি ঘন ঘন মালয়েশিয়ায় ঘুরে বেড়ান, দেশ বিদেশ ঘুরে বেড়ান, মানে কার সাথে, কেন? না, লাস্ট মালয়েশিয়াতে যাওয়া হয়েছিল শুটিং পারপাসেই, পাশাপাশি ঘুরেছিও, এই তো। আচ্ছা, শুটিং কি ওখানে হয়েছে, মানে নাটকের? বা হ্যাঁ, 2টা নাটকের শুট হয়েছে। একটা হচ্ছে হানিমুন ইন মালয়েশিয়া, আর একটা হচ্ছে হিডেন লাভ। বাবা, আমার একটা প্রশ্ন ছিল এরকম যে মিরাজ খান বিয়ে করলে হানিমুনে কোন দেশে যাবে, এখন সে কি মালয়েশিয়াকেই বেছে নেবে? কি মনে হলো যে সেটা আমার শখের মানুষ যেটা পছন্দ করবে সেখানে আমি ওকে নিয়ে যাব। সেটা তো অবশ্যই, কিন্তু মিরাজ খানের কোনো প্ল্যানিং নাই যে অমুক দেশে গেলে ভালো হতো? আমার পছন্দের মানুষের যেই পছন্দটা থাকবে সেটাকে আমি সবসময় প্রায়োরিটি দিতে চাই, আমার চেয়েও বেশি। বাহ 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 বাহ, খুব ভালো। আচ্ছা, যদি বলে যে আফ্রিকান মহাদেশে নিয়ে যাও, বা ওই যে আফ্রিকায় যে অ্যামাজন জঙ্গল আছে ওখানে নিয়ে যাও, হানিমুনে নিয়ে যাবেন? এটা তো আসলে খারাপ কিছু না, আপনারও যেতে ইচ্ছে করে, অ্যাডভেঞ্চার হয়ে যাবে তখন, বাট আমার মনে হয় না এটা কখনো কেউ বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দরীরা আমি যতটুকু জানি মিরাজের উপর অনেক ক্রাশ খায়, সত্যি তো? হয়তো হয়তো। আচ্ছা যাই হোক, তো মেয়েরা আপনার অবয়বের কোন জিনিসটাকে সবচেয়ে বেশি সুন্দর বলে? নম্র, ভদ্র। সেটা তো আপনার ব্যবহারে, অবয়ব বলেছি, মানে একজন হ্যান্ডসাম লুকিং এর ক্ষেত্রে চোখ, নাক, মুখ, ঠোঁট, দাঁত। চোখের কথাটা অনেকেই বলে। আচ্ছা, যে চোখ কি বলে, মায়াবী নাকি আকর্ষণীয়? দুইটাই। বিশেষ করে মায়াবী জিনিসটা আমি অনেকের কাছেই শুনেছি, যেটা আমাদের শুটিং সেট থেকে শুরু করে আমার ভার্সিটি ফ্রেন্ড বা বাইরে যে কেউ এটা বলেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে রূপ চর্চায়, কারণ আপনি তো একজন হিরো, তো হিরো রূপ চর্চায় কি কি ব্যবহার করে জাতি জানতে চাই। আমি কিছুই ইউজ করি না। তেল, সাবান, স্নো, ক্রিম, আলতা? ও সরি, আলতা তো আপনি ইউজ করবেন না। নর্মাল ডেতে তো আসলে শ্যাম্পু তো সবাই ইউজ করে,
ঠিক আছে, আর যেগুলো যেগুলো আমাদের বডিতে স্যুট করে সেগুলোই আমরা ইউজ করি। কিন্তু আহামরি যে রূপচর্চার জন্য আসলে খুব ফেসিয়াল করা লাগবে, ওইখানে যাওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে, এখন তো খুব পরিমাণ সেলুনের প্রমোশন হয়, ঠিক Men's আছে, salon গুলো, হ্যাঁ, তো এইখানে আমি এগুলোতে যাই না। কখনো ফেসিয়াল করেননি? করেছি, কেন করব না। আচ্ছা আচ্ছা তবে অনেক বেশি করা হয় না। আচ্ছা, সেক্ষেত্রে জাতি জানতে চায় মিরাজ কেন এত ফর্সা, কোন সাবান ব্যবহার না, করেন? আমি এতটা ফর্সা না, আমি হচ্ছে শ্যামলা বলা যায়। আচ্ছা, শ্যামলা। আপনি শ্যামলা, তাহলে আমরা কালো, তাই তো? আচ্ছা, যাই হোক, মানে কোন সাবান ব্যবহার করে মিরাজ? সাবানের নামটা আমি জানি না। না জেনে মানে যা পান তাই? না, আমার আম্মু নিয়ে এসে তো কখনো নোটিস করা হয় নাই যে আসলে কোনটা। আচ্ছা, এমনিতে রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম, ময়শ্চারাইজার বা কি সিরাম এগুলো ইউজ করেন না? হ্যাঁ, ময়শ্চারাইজার ইউজ করি রাতে। ময়শ্চারাইজার। আর মেকআপ তোলেন না? হ্যাঁ, মেকআপ তোলার জন্য তো ক্লিনজার থাকে, তারপরে অনেক সময় অয়েলও ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, তবে বিশেষ করে আমার যারা কো-আর্টিস্ট ওরা বলে যে ক্লিনজারের থেকে নাকি অয়েলটাই সবচেয়ে ভালো মেকআপ ওঠানোর জন্য। আচ্ছা, তো অনেক সময় মেকআপ রুম থেকে যখন মেকআপটা তোলা হয় তখন মেকআপ আর্টিস্ট যারা থাকে তারা হচ্ছে অয়েল দিয়ে মেকআপটা তুলে দেয়, আর যেদিন তোলা হয় না সেদিন বাসায় এসে ক্লিনজার দিয়ে তুলে ফেলে। আচ্ছা, ছোট্ট একটা টিপস দেই, আমার কাছে মনে হয় মেকআপ আর্টিস্ট এবং অন্যান্যরা মানে টাকার পরিমাণ বা খরচ কমানোর জন্য এটা বলে, বিকজ তেল থেকে আমার মনে হয় ক্লিনজার ইজ ফার মাচ বেটার। আচ্ছা, তাহলে আপনার ভেতরে যে পোর্স এর ভেতরে মেকআপ গুলো ঢুকে থাকবে না। এনিওয়েজ, তো একটু জানতে চাই যে মিরাজ খান যেহেতু হিরো, কি কি মেকআপ আছে তার? আমার কোনো মেকআপ নেই, একটা মেকআপও নাই? একটা মেকআপও নেই। আমার মেকআপ আর্টিস্টরা আমাকে বলছিল যে আপনি এই কিছু মেকআপ প্রোডাক্ট রাখেন, এগুলো খুব কাজে লাগবে। তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। খুব সিরিয়াস হয়েছিলাম যেদিন আমি মালয়েশিয়াতে যাবো এর আগে মেকআপ প্রোডাক্ট কেনার জন্য, কারণ ওখানে যেহেতু মেকআপ আর্টিস্ট থাকবে না, তো ভাবলাম যে নিজেই মেকআপ করে নিব, কিন্তু কেনা হয়নি। তবে আমার স্কিনটা ওরকমই যে মেকআপ না দিলেও চলবে আমার কাছে মনে হয়। তবে মেকআপ প্রোডাক্ট আসলে দরকার হয়, ইটস ট্রু, বাট আমি কখনো এগুলো কেনা হয়নি। তাহলে ক্যামেরার সামনে কিভাবে দাঁড়ান, মানে তাদের যা আছে তা দিয়ে? শুটিং এ তো মেকআপ আর্টিস্ট থাকে, তারাই তো মেকআপ করে দেয়। আর মালয়েশিয়া গিয়ে কি করলেন? তখন মেকআপ করিনি, একদম বেয়ার ফেসে নামছেন? হ্যাঁ। আচ্ছা, মিরাজ মেকআপ আইটেমের কি কি নাম জানে যেটা মিরাজ ব্যবহার করেছে, দেখেছে তাকে দেওয়ার জন্য? আমি লিপস্টিক ব্যবহার করেছে মিরাজ কখনো? লিপস্টিক তো কখনো ব্যবহার করিনি, তবে ওই যে ওটাকে কি বলে, লিপ জেল এরকম কিছু যে ব্যবহার করা হয়। আচ্ছা, আর হচ্ছে আমি আসলে অনেক কিছু নামও জানি না। আইলাইনার কখনো দেয় নাই আপনাকে মেকআপ আর্টিস্ট? আইলাইনার কি? এই যে চোখের উপরে দেয় যে কাজল, আইলাইনার? না না, কাজল এগুলো কখনো দেওয়ানি। তবে পুরান ঢাকার একটা ক্যারেক্টারের জন্য আমার একবার সুরমা দিয়ে দিছিল কালো করে, ঠিক আছে। আর এমনি আমি তেমন নাম জানি না, ওই যে আপনার ব্লাশন, মাস্কারা, এগুলোর নাম শুনেছি আমি। তারপরে পন্ডস না কি কি আছে, তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে হচ্ছে আরো কি কি জানি আমি নাম জানি না আসলে, সরি। আচ্ছা, মানে ফাউন্ডেশন দেন না? হ্যাঁ, ফার্স্টে তো ফাউন্ডেশন দিয়ে মেবি শুরু করে। হ্যাঁ, তারপরে হচ্ছে পাউডার দেয় না? না, এখন তো পাউডার দেয় না। দেয় না, শুধু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরে ওদের একটা গ্লাসের বোতলে কি জানি একটা থাকে, পেন স্টিক। ওইটা না, পেন স্টিক তো কখনোই দিই না, ওটা দিলে তো স্কিন নষ্ট হয়ে যায়। মেকআপ প্রোডাক্ট আমি দেখলে বুঝি যে কোনটা ভালো কোনটা খারাপ। পেন স্টিক দিলে স্কিন অনেক নষ্ট হয়ে যায়, রোদের মধ্যে পোর্স গুলো ওপেন হয়ে যায়। আচ্ছা, ব্লাশন কখনো দেন নাই? হ্যাঁ দিছি। ব্লাশন তো ওই যে গোলাপি কালার, ওইটাই না? গোলাপি কালার, আচ্ছা। নায়করা কি ইয়া দেয়, ওই যে মাস্কারা দেয়? মাস্কারা কোনটা? এই যে চোখের পাপড়ি এরকম কোকড়া করে, সুন্দর করে, কি জানি। আপনি আসলে মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া নাই? আমার কোনো আইডিয়া নেই, তবে অনেক আমার আশেপাশে অনেক বন্ধু বান্ধব যারা আছে, যারা আমার কলিগ মিডিয়াতে, ওদের অনেকেরই মেকআপ প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো ধারণা। ছেলেদের ওরা খুব ভালো জানে যে কোনটা কিভাবে দিতে হবে, নাম জানে সুন্দর মতো। অনেকের মেকআপ প্রোডাক্টও আছে, তবে আমি কখনো এগুলোর প্রতি সিরিয়াস হইনি বা কখনো কিনতে হবে এটা ভাবিনি। আপনার কো আর্টিস্টদের মধ্যে সবচেয়ে বেশি মেকআপ কে করে? অনন্যা। সবচেয়ে বেশি? এমন হয়েছে যে কোনো রোমান্টিক দৃশ্যে আপনারা অভিনয় করছেন, বা হয়তো বা আপনাকে জড়িয়ে ধরা বা পাশ দিয়ে যাওয়ার সময় আপনার পুরো শার্ট নষ্ট করে ফেলছে খালি মেকআপে, মুখের মেকআপে? না, এরকমটা হয়নি কখনো।
কিন্তু কখনো কি হয়েছে মানে তার মেকআপ আপনার শার্টে ভরে গেছে এরকম? না, এইটা কখনো হয়নি, কারণ যে মেকআপ প্রোডাক্ট গুলো দেওয়া হয় না ওটা আসলে শার্টে টি শার্টে তেমন লাগে না। আচ্ছা, হ্যাঁ, একদম ওয়াটারপ্রুফ। কিন্তু দেখা যায় যে মেকআপ বেশি করার কথা বললেন তো এমন অনেক ইমোশনাল সিন থাকে, তারপরে খুব রোমান্টিক সিন থাকে, অনন্য খুব সিরিয়াস যে আমার মেকআপ খুব সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ, সবসময় সিরিয়াস থাকে যে খুব বেশি বেশি মেকআপ নেই, তবে ভালো। ওকে ওকে, আচ্ছা। তো সেক্ষেত্রে আপনাকে একটু জানতে চাই আপনার ক্ষেত্রে যে মিরাজকে আমরা কখনো ক্লিন শেভে দেখি না কেন? কেন, কে বলছে দেখেনি? কই আমরা দেখছি হ্যাঁ, আমাদের আমার একটা সিরিজ ছিল যেটা হচ্ছে 90s পোলাপাইন, সেখানে হচ্ছে আমি ক্লিন শেভে ছিলাম। আর এটা আসলে হয় কি যে এখন চরিত্রের প্রয়োজনে আমাকে যেটা চেঞ্জ করতে হয় সেটাই আমি করি। আচ্ছা, তো সেক্ষেত্রে মিরাজ কি কখনো বড় বড় দাড়ি রাখবে, বা মিরাজের এখন যে স্টাইলটা এটাকে কি? হ্যাঁ, বড় দাড়িও আমি রেখেছিলাম। আমার প্রথম ওটিটির কাজ যেটার নাম হচ্ছে বিষাক্ত, যেটাতে আমার অনেক বড় দাড়ি ছিল, ঠিক আছে, চুল ছিল না, খুব ডিফারেন্ট একটা ক্যারেক্টার, স্টোরি ছিল, সাইকো থ্রিলার। উন্মাদের মনে হয় ক্যারেক্টার করেছিলেন নাকি ওটা? সাইকো থ্রিলার। আচ্ছা আচ্ছা। তো ওটা আমার খুব ফেভারিট একটা নাটকের মধ্যে একটা। কিন্তু চরিত্রের প্রয়োজনে আমাকে যেটা করতে হবে সেটাই করব। ওকে ওকে, এখন যে কাটিংটা রেখেছেন এটার নাম কি? এটা কি? এটা চাপদারি। আচ্ছা, আমরা দেখেছি নায়করা অনেক সময় কান ফুটা করে, নাক ফুটা করে, বিভিন্ন জায়গায় পিয়ার্স করে, আপনি কিছু ফুটা করেন না কেন? এগুলো আমি কখনো করব না। কেন, কানে দুল টুল পড়তে ইচ্ছে করে না সালমান খানের মতো? ক্যারেক্টারের প্রয়োজনে আসলে এটা করা যায়, তবে কান ফুটা না করেও তো হচ্ছে মানে রিং বা কি যেগুলো আছে ওগুলো পরা তো যায়। কিন্তু কখনো কান ফুটা করবেন না? না, কান ফুটা, নাক ফুটা, গলা ফুটা, চোখ ফুটা এগুলা কখনোই করব না আমি। কেন করবেন না? আম্মু নিষেধ করেছে। আম্মু নিষেধ করেছে? আচ্ছা, আম্মু আর কি কি নিষেধ করেছে আপনাকে? আপাতত এটাই নিষেধ করেছে। আচ্ছা, মিরাজ কোন পারফিউম ইউজ করে? আমি রিচম্যান। আচ্ছা, এটা কি বড় লোকরা ইউজ করে, অনেক প্রাইজেবল বা কিছু? না, এটা রাহামরি যে অনেক প্রাইস তেমন না, এটা আমাদের মতো মিডল ক্লাস যারা সবাই ইউজ করতে পারবে। বাহ, চমৎকার। মিরাজ যদি আজকে এই সিটে বসতো, মিরাজ নিজেকে কি প্রশ্নটা করতো, সেটার উত্তরটা, প্রশ্নটা করবেন, তারপর উত্তরটাও দেবেন। আমি হয়তো তাকে এটাই প্রশ্ন করতাম যে হঠাৎ করে মিরাজ এত চুপচাপ হয়ে গেছে কিভাবে, সব দিক থেকে বের হয়ে গেছে, চুপচাপ, কোনো ঝামেলার মধ্যে নাই। উত্তরটা কি হবে? এটার উত্তরটা এটাই হবে যে মিরাজ এখন চায় না কোনো কন্ট্রোভার্সিতে থাকতে, কোনো ঝামেলায় থাকতে চায় না। সে এখন প্র্যাঙ্কিং টিমের বাইরে কাজ করছে, টিমের মধ্যেও কাজ করছে, সবার সাথে খুব গুড রিলেশন, এভাবেই মিরাজের জীবন চলছে। আচ্ছা, ঝামেলা পছন্দ করে না মিরাজ। কিন্তু মিরাজকে ভক্তরা কখনো বলে যে মিরাজ দেখতে হলিউড, বলিউড বা তামিল অমুক হিরোর মতো দেখতে, বা ঢালিউডের কোনো হিরোর মতো দেখতে লাগে? না, এটা তো আমি জানি না, আসলে আমি কখনো ওরকম চেক করা হয়নি, তবে হয়তো বলতেও পারে। মানে আপনাকে সামনাসামনি কেউ বলে নেই তোমাকে তো দেখতে আল্লু অর্জুনের মতো লাগে? এই তো না, আমাকে সবসময় এটাই বলছে যে মিরাজ খান এটাতেই তুমি ঠিক আছো, বা আমির খানের মতো দেখতে লাগে এরকম। না, দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে মিরাজ খান একজনই, সো সেকেন্ড কেউ আসার কোনো সুযোগ নেই। মানে মিরাজ খান ইজ আ ব্র্যান্ড, অবভিয়াসলি। আচ্ছা, বাইরের কোন নায়কের সাথে কখনো দেখেন এমন অনেক সময় হয় আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হিরো আছে বা আমাদের টিমেরও অনেকেই, প্র্যাঙ্কিং টিমের অনেকেই, যাদের নাম হচ্ছে অরিজিনাল না। ইন্ডাস্ট্রিতে অনেক হিরো আছে, হিরোইন আছে যাদের নাম অরিজিনাল না। সো আমি যেহেতু ড্রামা সেক্টর আসছি, আমার কথা হচ্ছে ভাই নিজের যেটা আসল নাম সেটাকেই তুমি ব্র্যান্ড বানাও, কেন ফেক নেম ইউজ করে নামের সৌন্দর্যের কারণে তুমি ওইটাকে ব্র্যান্ড বানাও? মিরাজ খান মানে উনি কি খান বংশের ছেলে? হ্যাঁ, আমি তো অবভিয়াসলি খান বংশের ছেলে। আচ্ছা, তাহলে এটা কোনো মানে ফেক নাম না, এটা আপনার একদম প্রথম থেকে? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ খান, ট্যাগ নেম হচ্ছে মিরাজ খান। ওকে, সো আপনাকে কখনো কেউ বলেনি যে আপনি অমুক নায়ক নায়িকার মতো, মানে নায়িকা তো না অবশ্যই, আপাতত সামনাসামনি তো কখনো বলেনি, তবে হয়তো কমেন্টে মতামত জানিয়েছে, আমার আপনি দেখেছেন, চোখে পড়েনি।
আমি যতটুকু জানি জয় চৌধুরীকে মানুষ বলে হচ্ছে রণবীর কাপুরের মতো দেখতে, জায়েদ খানকে বলে সালমান খানের মতো দেখতে। তা আপনাকে কেউ কখনো কিছু বলেনি, তাই তো? আমাদের অপু বিশ্বাস আপুকেও হ্যাঁ, কিয়ারার মতো দেখতে লাগে, একদমই তাই। ওকে, আপনার কোন বদ অভ্যাসটা আপনি একদমই পছন্দ করেন না? দেরি করে ঘুমানো রাত্রে। আর ওঠেন কয়টায়? আপনার সকাল হয় কয়টায়? সকাল হয় 7টায়। 7টায়? ঘুমান কয়টায়? 3:30 4টা। কি করেন রাতে, চুরি করেন? না, চুরি করি না। দেখা যায় যে আমার ভার্সিটি ক্লাস থাকে 8টায়, তো 7টার দিকে উঠে যেতে হয়। আর রাতে ঘুমান না কেন? রাত ভালো লাগে? এটা আপনি তো বললেনই যে বদ অভ্যাস। ও আচ্ছা, মানে 2 থেকে 3 এটা আমি আসলে অনেকদিন মেইনটেইন করছি, বাট আবার লাস্ট 1 মান্থ ধরে এটা হয়ে গেছে। তো এটা আমি খুব করে চাই এটা যেন কারো লাইফে না হোক। একদমই মানে 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে তো আসলে মানুষ বাঁচতে পারে না, কিন্তু সেক্ষেত্রে মিরাজ কি রাতে ঘুমোতে পারে না কাউকে ভেবে, বা কোনো স্মৃতি তাকে একদম ঘুমোতে দেয় না, এপাশ ওপাশ ফিরে এরকম কিছু? না না, সেরকম কিছু না। গতকাল রাতে যেমন রাত জাগা হয়েছিল, আমি একটা গল্প লিখছিলাম। আচ্ছা, তো এটা লিখতে লিখতে আমার রাত প্রায় 3টা বেজে গিয়েছিল। আপনি রাইটারও নাকি? না না, সেরকম কিছু না, তবে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের যে প্র্যাঙ্কিং এর ওনার, সে আমাকে বলল যে মিরাজ, তুমি কিন্তু ফ্রি টাইমে গল্প লিখতে পারো চাইলে তোমার নাটকের জন্য। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, নেক্সট একটা নাটকের জন্য আমি গল্প লিখি। তাই গতকালকে লিখছিলাম। আমরা আরেকটা পরিচয় পেয়ে গেলাম যে মিরাজ খান শেষ, নেক্সট আমরা দেখবো যে সে স্ক্রিপ্ট রাইটার হিসেবেও আবির্ভাব হয়েছে। না না না, এটা কখনোই না। আমি অভিনয় নিয়েই আছি, অভিনয়তেই থাকতে চাই। মাঝে মধ্যে যদি সুযোগ হয় তাহলে গল্প লিখবো। আচ্ছা, আপনার এই বয়সে বা এই জীবনে একটা বোকামির কথা শুনতে চাই, যেটা আপনি বোকামি করে ফেলেছিলেন। আমার লাইফে সবচাইতে বড় বোকামি ছিল ভুল মানুষকে ভালোবাসা। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল? সেই বোকামির প্রায়শ্চিত্ত কি এখনো দেন? না, সেটা আসলে একটা সময় পর যে আর সেটা থাকে না, সব কিছুই মুছে যায়। তো সেটাই হয়েছে। আর আপনি আসলে যাই হোক, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। সেই বোকামি আপনাকে কি শিখিয়েছে? কোনো শিক্ষা কি দিয়েছে? হ্যাঁ, আমি এটার মাধ্যমে অনেক কিছু শিখেছি। তার মধ্যে 2টা যদি আমি বলি। 2টা আমি বলতে চাই না, আমি একটা কথা দিয়েই শেষ করতে চাই। আমার আম্মু আমাকে একটা কথা বলছিল, বাবা তোমরা তোমাদের লাইফে যেই প্রেম ভালোবাসাকে যেটা দেখো, এটা আসলে কোনো প্রেম ভালোবাসা না। প্রেম ভালোবাসা সেটাই যেদিন তোমার বিয়ে হবে, যেদিন তোমার ওয়াইফ হবে, সেদিন থেকেই তোমার প্রথম ভালোবাসা, প্রেম সব কিছুই শুরু হবে। আর সেদিন আমি খুব উপলব্ধি করেছি আসলেই তাই। কিন্তু বিয়ের পরও তো বিচ্ছেদ হয়। এখন সেটা যখন বিয়ে শাদী করবো তখন বুঝতে পারবো। ওই গানটার কথা মনে পড়ছে, আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলের সাথে ভালো মেয়ে জুটে না। তো আপনার জীবনে কি ভালো মেয়ে জোটেনি, নাকি নিজের প্রেমের ভাগ্যটাই ভালো না, কোনটা? আমি কাউকে ব্লেম দিতে চাই না, আমি মনে করি যে আমার লাকটা ফেভার করেনি। তার মানে মিরাজ খানের প্রেমের ভাগ্যটা ভালো না? জানি না। ওকে, পাগলা ভক্তের কোনো মজার কাহিনী? মজার কাহিনী, এটা মজার কাহিনী কিনা আমি জানি না। 2023 সালের দিকে আমি হচ্ছে রিজেন্সি থেকে নামলাম। তো আমি আমার আব্বুর জন্য ওয়েট করছিলাম যে আমাকে আসবে, আমাকে রিসিভ করবে। তো হঠাৎ করে একটা মেয়ে এসে, মানে কিছুই বললো না, মানে জোরে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর খুব কান্না করছিল। কোন বয়সী? হ্যাঁ, আমার থেকে মেবি 2-3 বছরের ছোট হতে পারে। আচ্ছা আচ্ছা। আর ও হচ্ছে স্কুল বা কলেজ ড্রেস পরা ছিল। তো সেই মেয়েটার কাছে কোনো ফোন ছিল না। আমাকে বলছে, ভাই আপনি জাস্ট 2টা মিনিট দাঁড়ান। তো আমি খুব অবাক হয়ে গেছি যে কি ব্যাপার, ও তো কান্নাকাটি করতেছে কেন। হ্যাঁ, তো আর আমি ওখানে ওয়েট করছিলাম আমার আব্বুর জন্য। তো হঠাৎ করে দেখি যে ও খুব চকলেট নিয়ে আসলো, যে বলতেছে যে ভাইয়া আমার কাছে যদি ফোন থাকতো তাহলে আমি আপনার সাথে একটা ছবি তুলতাম, কিন্তু আপাতত আপনার থেকে তো ছবিটা নিতে পারলাম না, তবে আপনার জন্য এই ছোট্ট কিছু চকলেট।
বাহ, চমৎকার। এই ভক্তের এই ভালোবাসাগুলোই তো আপনাকে বাঁচিয়ে রেখেছে। আমি দেখলাম যে আপনি একটা স্কুলে গিয়েছেন, সব বাচ্চাগুলো একদম আপনার উপর ঝাঁপিয়ে পড়ছে। এটা আসলে খুব চমৎকার একটা প্রাপ্তি। একদমই। মিরাজ কি খায়, মানে পছন্দ করে কি খেতে? আমি খুব পোলাও পছন্দ করি, উইথ বিফ অর চিকেন, এই তো। তবে সেটা আম্মুর হাতের। আচ্ছা, সব পোলাও পছন্দ করেন, আর বাইরের কোনো স্পেশাল কাচ্চি বা কিছু এরকম? না, বাইরে আমি পুরান ঢাকার খুব কম খাই। কোনো উইয়ার্ড জিনিস কি কখনো খেয়েছেন? উইয়ার্ড জিনিস বলতে আমার একটা আছে যে যেটা আমার একদমই পছন্দ না, সেটা হচ্ছে সুশি। সুশি? আচ্ছা, এটা এটা আমার একদমই পছন্দ না। এটা আমি যখন প্রথম খাই আমার এটার টেস্ট এত বাজে লাগে, কিন্তু আমি জানি না, এটা অনেকেই খুব টেস্ট সহকারে খায়, বাট আমি এটা পছন্দ না। অনেকের আছে না এরকম যে কলিজা, তারপরে হচ্ছে গিলা কলিজা, তারপর হচ্ছে ভুড়ি, এগুলো পছন্দ। আপনার কি এই ধরনের কিছু পছন্দ আছে? এটা হচ্ছে বা ওই যে গরুর নলি বা কি যেন বলে ওটাকে, ওই যে নেহেরি মেবি নাকি নেহারি, হ্যাঁ। নেহারি, হ্যাঁ, ওটা তো পরোটা দিয়ে খাইতে অনেক মজা। হ্যাঁ, ওটা আমার পছন্দ। আচ্ছা, আপনি নাকি নায়িকাদের খাবার খেয়ে ফেলেন? একটা অভিযোগ আসছে আমার কাছে। নায়িকাদের খাবার বলতে যাদের সাথে আমার খুব ক্লোজ রিলেশন, ভালো বন্ধুত্ব, হ্যাঁ, তাদের সাথে আমি ফান করি। ফান করে খেয়ে ফেলেন? হ্যাঁ, আর এটা ওরা খুব এনজয় করে। এনজয় করে মানে সব নায়িকারা চায় আমার খাবারটা একটু মিরাজ খেয়ে ফেলুক। দেখা যায় যে সবাই তো এটা ভিডিও করতেছে যে কি ব্যাপার, মিরাজ আমার খাবারটা কেন খাচ্ছে? আমি তো ফান করে খাচ্ছি, কিন্তু আমার তো দরকার খাবার। ও আচ্ছা। এই সুযোগে হচ্ছে আমি খাবারটা খেয়ে নিই। তো কোন কোন নায়িকার থেকে বেশি খাবার খান আপনি? সাথী। সাথীর খাবার খেয়ে ফেলেন? আচ্ছা, সাথী কি কি খাবার নিয়ে আসে টিফিন করে? ও হচ্ছে শুটিং সেটে দেখলে বিভিন্ন ধরনের নাস্তা নিয়ে আসে, মাঝে মধ্যে পিৎজা ও বাবা, বা মজার পাস্তা, খাবার। চাউমিন, তারপরে দেখা যায় স্যান্ডউইচ নিয়ে আসতেছে। তো আমি যখন থাকি না তখন তো কিছু হয় না, হঠাৎ করে আমি মেকআপ রুমে এসে দেখি যে সাথী একটা নাস্তা নিয়ে আসছে। ঘ্রাণ বের হইতে থাকে নাকি? হ্যাঁ, তখন আমি ভাবি, আচ্ছা ঠিক আছে, সাথী একটু ব্যস্ত হোক, এই সুযোগে আমি ওর একটা খাবার মেরে দিলাম। বাট সাথী কখনো এগুলো নিয়ে আমাকে কমপ্লেন করে নাই। মানে ও তার জন্য একটু ওর রাখেন না সাথে আমার তোমার? এত ভালো বন্ধুত্ব, এত ভালো রিলেশন যে ও যখন একটা নাস্তা নিয়ে আসে সাথে আমার জন্য একটা নাস্তা নিয়ে আসে, যে এটা তোর জন্য। কি করবে, মানে সারা জীবন খালি ওনারটা খেয়ে ফেলছেন আপনি, এই জন্য এক্সট্রা নিয়ে আসে যে খাও বাবা, আমারটা একটু রাখো। আর সাথীর জীবনের সবচেয়ে বড় আফসোস হয়তো এটাই যে আমি ওকে কখনো ট্রিট দেইনি। মানে আপনি খেয়েছেন, তাকে কখনো খাওয়াননি? আর না, ও আমার কাছে অনেকবার ট্রিট চাইছে, তবে নেক্সট টাইম দেখা হইলো ওকে আমি ট্রিট দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এমন হয় না যে তার জন্য কিছুটা রাখেন নাকি সবটুকু খেয়ে ফেলেন? ওই যে বললাম আলাদা করে তো আমার জন্য নিয়ে ও, আসে, এখন আবার আলাদা আমি তো করে ফান করে খাচ্ছি, তবে বলে যে মিরাজ এটা আমি তোর জন্য নিয়ে আসছিলাম। বাহ, চমৎকার। আমরা ভিডিও তো দেখলাম আপনি লামহার খাবার খেয়ে ফেলতেছেন, আবার একটা কামড় দিয়ে তাকে আরেকটা কামড় খাওয়াচ্ছেন। এখন দর্শকরা তো মানে মনে করতেছে যে আপনাদের মধ্যে প্রেম চলে, না হলে একজনের কামড়ের খাবার আরেকজন খায় কিভাবে? না না, লামহাকে আমি আমার ছোট বোনের মতো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো দেখা যায় যে শুটিং সেরে থাকলে সবাই আমরা ভাই বোন হয়ে যাই, ভালো বন্ধু হয়ে যাই, তো সেই ক্ষেত্রে সবার প্রতি একটা অন্যরকম টেক কেয়ার চলে আসে। আচ্ছা, তো বড় ভাইয়ের মতো করে খাইয়ে দেন আপনারা? হ্যাঁ। ওকে। অনন্যা এবং লামহার নাম্বার আপনার মোবাইলে কি দিয়ে সেভ করা? অনন্যার নাম্বার হচ্ছে অনন্যা ইসলাম দিয়ে সেভ করা, আর লামহা দিয়ে সেভ করা শুধু। আচ্ছা, দুজনের একটা মজার তথ্য ফাঁস করে দেন। দুইজনের মজার তথ্য, অনন্যা খুব মেকআপ নিয়ে পাগলামি করে, আর শুটিং সেটে বেশি বাড়াবাড়ি করলে ওকে আমি খুব বকা দিই আর ও খুব কান্না করে দেয়। আচ্ছা, ঠিক আছে। আর লামহার কথা যদি বলি, ও এখন খুব অন্যরকম একটা ভাবে থাকে, কিন্তু দেখা যায় যে ওকে কেউ ভাও দিচ্ছে না। মানে কি? আর লামহার মজার বিষয় হচ্ছে যে ও এখন অনেক হেলদি হয়ে গেছে, বাট ও নিজেকে দাবি করে আমি অনেক স্লিম। এইভাবে মেয়েটা দুঃখে মরে যাবে। কোনো মেয়েকে মোটা বললে সেই মেয়ে আর মানে কনফিডেন্সে হারায় ফেলায়। আমি ওকে অনেকবার বলি, তো আমাকে বলে যে মিরাজ, আমি হচ্ছে এটা একটু টাইট ফিট পরি না, এটা একটু লুজ ফিট, তো এই জন্যই আমাকে মোটা লাগছে।
আচ্ছা, মানে মিরাজ বাট ও শুনতেই পারবে না কোনোভাবে যে ওকে আমি মোটা বলবো। মোটা কেন বলছেন, কেন সতর্ক করছেন? মানে আপনার থেকে মোটা ওকে হয়ে আমি গেলে আপনার সাথে কাজ ওকে করতে আমি পারবে না, সতর্ক করছি যে তুমি স্লিম হও, এটা তোমার জন্যই ভালো। তবে এমন না যে ও খুব বেশি মোটা হয়ে গেছে, ঠিকঠাক আছে, পারফেক্ট। আচ্ছা, কি মনে হয় অনন্যা আর লামহা যদি আপনাকে নিয়ে মারামারি করে, ধরেন মারামারি না মানে দুইজন দুই হাত ধরে টানতেছে, তো কার বেশি শক্তি, কোন পাশে আপনি চলে যাবেন, কে জিতবে? দুইজনের মধ্যে শক্তি বেশি হবে লামহার, কারণ লামহা তো একটু হেলদি আর অনন্যা তো খুব স্লিম। তো দেখা যাবে যে অনন্যা ধরছে কিন্তু ধরতে পারে না, ছেড়ে দিচ্ছে। অনন্যা সহই দেখা যাবে যে লামহার ওদিকে চলে গেছে। আহারে বেচারি, এটা দেখলে কান্না করে দিবে। আচ্ছা, আপনাকে যদি বলি যে আপনার প্রেম সম্পর্কে ধারণা কি, মানে প্রেম মানে আপনার জীবনে কি? আমার কাছে প্রেম মানে লয়ালিটি। লয়ালিটি, ওকে, ঠিক আছে। জীবনে কবার প্রেমে পড়েছেন? জীবনে প্রেমে পড়েছি সিরিয়াস? একবার। একবার? বিশ্বাস করতে বলতেছেন? এত মেয়ে আপনার জন্য পাগল? জীবনে একবার প্রেমে পড়েছি, একবার ভালোবেসেছি, তাও ভুল মানুষকে। ওকে, প্রাক্তনের উদ্দেশ্যে কোনো বাণী আছে? না, তাকে আমি খুব সম্মান করি আর খুব মন থেকে চাই সে যেন ভবিষ্যতে খুব ভালো থাকে, ভালো কাজ করে। তাকে ক্ষমা করতে পেরেছেন? এটাই, আপাতত আর কিছু বলতে চাই না। যাকে আপনি হারিয়েছেন সে প্রিয় মানুষকে কি নামে ডাকতেন? এটা নিয়েও কিছু বলতে চাই না। নেক্সট কোশ্চেন। ওকে, কখনো কোনো সিনিয়রের প্রেমে পড়েছেন? না। সিনিয়ররা আপনার প্রেমে পড়েছে? হ্যাঁ। সিনিয়র? হ্যাঁ। কত বছরের সিনিয়র? 4-5 বছর, 2-3 বছর এরকম হবে। দুষ্টামি করেছে নাকি সিরিয়াস প্রেমে পড়েছে? সিরিয়াস, আমাকে অনেকবার বলেছে, বাট আমার হয় কি যে সিনিয়রদের দেখে পছন্দ হয়, ভালো লাগা কাজ করে, কিন্তু প্রেম ভালোবাসা বিয়ে এটা কখনোই আসে না। আচ্ছা, সিনিয়র কতজন আপনাকে পছন্দ করেছিল? কতজন হাতেই গোনা যাবে, হয়তো 4-5 জন। 4-5 জন? কি বলেছে তারা, মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না মিরাজ? না, এখন প্রেম ভালোবাসা যেভাবে তারা প্রকাশ করে সেভাবেই করেছে। মানে কি একদম হাঁটু কেড়ে বসে উইল ইউ না না না, ম্যারি মি? তারা ভালোবাসে সেটাই আমাকে বলেছে। তারপরে আপনি কি বলেছেন? আমি কি বলবো, তাদের সাথে আমার খুব ফ্রেন্ডলি রিলেশন, এখনো তাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, কিন্তু কখনো প্রেমের সম্পর্কে জড়ানো হয়নি। গোপন সূত্রে জানলাম আর আমি এখন আসলে প্রেম ভালোবাসা খুব ভয় পাই, সো সেই জন্য এগুলো থেকে আমি খুব দূরত্ব বজায় রাখি। কেন, প্রেম ভালোবাসা আপনার জীবনে কোনো ক্ষতি করে ফেলেছে? ওই যে বললাম যে ভুল মানুষটা চলে গেছে সঠিক মানুষটা আসার জন্য, সেই জন্যই আসলে তার জন্য অপেক্ষায় থাকি, বা সেই জন্যই দূরত্ব বজায় রাখি। আমি একটা কথা শুনেছিলাম যে প্রথম যখন মানুষের আর কি একটা নরম মন থাকে, ওটা যখন ভেঙে যায় তখন নাকি ওই মনটা আর কাউকে বিশ্বাস করতে পারে না। সেটা কি মিরাজের ক্ষেত্রে হয়েছে? হয়তো তাই। আমার কাছে মনে হয় যে সুন্দর মানুষের চেয়ে সুন্দর মনের মানুষের খুব দরকার সবার লাইফে। আচ্ছা, মিরাজ কখনো ডাবল টাইমিং করেছে? না। মিরাজের প্রেমিকা কখনো ডাবল টাইমিং করেছে? কিছু বলতে চাই না। গোপন সূত্রে খবর পেয়েছে আপনি নাকি অনেক পজিটিভ বয়ফ্রেন্ড, মানে যার বয়ফ্রেন্ড হবেন তাকে নাকি আপনি কোনো কাজ করতে দেন না, খালি সন্দেহ করেন, সারাদিন ফোন দিতে থাকেন, বিরক্ত করেন। এটা কি সত্যি? ভালোবাসার মানুষকেই তো সন্দেহ করে, তার প্রতি টেক কেয়ার ব্যাপারটা থাকে, তাকেই তো সবসময় কল করা হবে, টেক্সট করা হবে, তার খোঁজ খবর নেওয়া হবে। এটা তো আসলে প্রত্যেকটা মেয়ে চায় যে তার বয়ফ্রেন্ড তার জন্য এগুলো করুক। ঠিক আছে, এটা তো খারাপ কিছু মনে হয় না। তার মানে আপনি পজিটিভ? আমি যত্ন করি এটা। আচ্ছা, ভালোবেসে। যত্নবান বয়ফ্রেন্ড হতে পারে মিরাজ। ওকে, যদি একটু বলি যে প্রতিদিন তো হাজার খানেক আপনার প্রপোজাল আসে নাকি প্রেমের? না, আমি জানিও না কত প্রপোজাল আসে। না না না, আমাকে এখন সামনাসামনি কেউই বলে না। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা বুঝতে পারি যে একটু টিনেজ মেয়েদের মধ্যে মিরাজের একটু ক্রেজ আছে, যে টিনেজ মেয়েরা মিরাজকে খুব বেশি পছন্দ করে। তাহলে সেক্ষেত্রে মিরাজের স্বপ্নের নারীটাকে বা কেমন হতে হবে তাকে? আপনার চোখ বন্ধ করলে এরকম স্বপ্নের নারী আসে না যে সে খুব শাড়ি পরবে বা সে এটা পছন্দ করবে, ওটা পছন্দ করবে, এরকম? আমার স্বপ্নের
নারী যে অনেক কিছু তার হতে হবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাই হতে হবে, তাকে অনেক সুন্দর হতে হবে, তার চুল অনেক সুন্দর থাকতে হবে, বিষয়টা এরকম না। সে তার একটা সুন্দর মন থাকলেই হবে। সৌন্দর্য ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, সে আমাকে ভালোবাসুক, আমার ফ্যামিলিকে ভালোবাসুক, তার কিচ্ছু থাকা লাগবে না, আমি তার জন্য সবকিছু করে দিব। বাহ, চমৎকার। অনেক মেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। কিন্তু ধরেন তার সুন্দর মন আছে, সবকিছু আপনার পছন্দ হলো, খালি সে একটু বয়স্ক, তাহলে কি মিরাজ মেনে নেবে? সেটা আমার থেকে বেশি আমার ফ্যামিলি তো দিবে না। মানে কি দেখা যাবে যে আমার আম্মু বলবে যে তুই বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। ওকে, আচ্ছা, তার মানে বয়স্ক হলে চলবে না? না। ওকে, বিয়ে কি মিডিয়ার মানুষকে করবেন নাকি? না। মিডিয়ার মানুষকে করবেন না? না। এই আমরা গোপন সূত্রে খবর পেয়েছি আপনি মিডিয়া মানুষের সাথে প্রেম করেন। তাই না, আমি কারোর সাথে প্রেম করছি না। তবে যাকে আমি বিয়ে করব সে অবশ্যই মিডিয়ার কেউ হবে না। বাহ, ক্লিয়ার কাট কথা। আচ্ছা, কোন জেলার মানুষ পছন্দ, যদি এরকম আছে না যে অমুক জেলা? না, এরকম পছন্দ নেই। যে কোনো জেলা, বরিশালের মেয়ে হলেও হবে? না। বরিশালের মেয়ে করবেন না বিয়ে? না। কেন? বরিশালের মেয়েরা মেয়ে বউ হিসেবে কেমন হবে সেটা তো আমি জানি না, তবে মানে আমার গন্তব্য ওই পর্যন্ত যাবে না। আচ্ছা, কেন, কি হয়েছে? বরিশালের মেয়ে কি আপনাকে কষ্ট দিয়েছে? না, সেরকম কিছু না, তবে দেখা যাচ্ছে যে আমার হোম ডিস্ট্রিক্ট তো যশোর, তো হয়তো আশেপাশের থেকেই হতে পারে। আচ্ছা, নোয়াখালী? আমি জানি না আসলে কোথায় গন্তব্য হবে। মানে আপনার পছন্দ একটা আছে না যে প্রায়োরিটির লিস্ট, ধরেন আপনি যশোরের ছেলে, যশোরের ছেলেরা জামাই হিসেবে কেমন? জামাই হই তারপর বলতে পারবো। ছেলে হিসেবে কেমন, একটু ব্র্যান্ডিং করেন যশোরের। যশোরের মানুষ অনেক ভালো, অমায়িক। আচ্ছা, মাটির মানুষ খুব। আর কি কি? যশোরের মানুষ আপনি যদি বিশেষ করে কাউকে দেখেন, দেখবেন যে তার বাসায় গেলে আপনাকে খুব পরিমাণ আপ্যায়ন করবে। আর যদি আপনি কখনো যশোর যাওয়ার সুযোগ হয়, তাহলে দেখবেন যে মানে সে তার জায়গা থেকে উঠে যাবে আপনাকে রাখার জন্য। ঠিক আছে, এত সুন্দরভাবে আপনার যত্ন করবে, আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর বউকে তারা কতটুকু প্রায়োরিটি দেয়, বা বউকে মারে টারে কিনা? ওইটা তো আমি বলতে পারবো না, কারণ আমার যারা কাজিন যারা আছে তারা তো সবাই খুব ভালো আছে। বউয়ের কথা উঠে বসে এরকম টাইপের? আমি তো আসলে খুব সামনাসামনি দেখা হয় না, তবে আমাদের মধ্যে থেকে একটা কাজিন আছে যে খুব বউকে প্রায়োরিটি একটু বেশি দেয়। আপনাদেরকে সময় দেয় না নাকি? তবে আমার কাছে মনে হয় যে বিয়ের পরে আসলে বাসার রাজা কিন্তু বউই থাকে, আর কারো কথা কিন্তু চলে না। কিসের হাজবেন্ড কিসের কি, ঠিক আছে, ঘরের রাজা কিন্তু ওয়াইফ, তার কাছেই সব চাবি থাকবে, তার কাছেই সবকিছু। আর আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি, এটাই হওয়া উচিত। কারণ আমরা ভাই বাইরে কাজ টাজ করবো, ঠিক আছে, দিন শেষে বাসায় আসবো, বাসার কোনো কিছু তো আমরা বুঝবো না, এটা আসলে ওয়াইফ বুঝবে। ওয়াইফ যদি কখনো বলে যে আমাকে একটু রান্নায় সহযোগিতা করো, করলাম, কারণ সে তো দেখা যাবে যে যে কোনো সময় অসুস্থও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে রান্নাটা আমাকেই করতে হবে। ওকে, খুব সুন্দর, খুব চমৎকার। তাহলে যশোর প্লাস বরিশাল কখনো কি কেমন জুটি হবে, কি মনে হয়? খুবই বাজে। মিরাজ খান কেন বরিশালে বিয়ে করতে চাচ্ছে না বলুন, দর্শকরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। ওকে, কোন কোন, এটা একটা মজার প্রশ্ন, কোন কোন পেশার মানুষের কাছ থেকে আপনি প্রেমের প্রস্তাব পেয়েছেন? খালি ইয়েস অর নো বলবেন, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? গৃহিণী? নো। নো। বেস্ট ফ্রেন্ড? ইয়েস। সহকর্মী? ইয়েস। ক্লাসমেট? ইয়েস। নারী প্রডিউসার? নো। পুরুষ প্রডিউসার? নো। নারী ডিরেক্টর? নো। সবজিওয়ালা? নো। স্ক্রিপ্ট রাইটার? ইয়েস। স্ক্রিপ্ট রাইটার ছেলে না মেয়ে? মেয়ে। ওকে। পাগল? নো। ঢঙ্গি মেয়ে? ইয়েস। ওকে, তো খুবই মজার ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে প্রায় অনেকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন। এবং স্ক্রিপ্ট রাইটার, এটা একটু কোন নাটকের স্ক্রিপ্ট রাইটার? এটা হচ্ছে, উনি হচ্ছে আমাদের বাংলাদেশের না, উনি হচ্ছে কলকাতাতে। তো আমি লাস্ট ইয়ার হচ্ছে কলকাতাতে গিয়েছিলাম, সেখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে। তো আমাদের বাংলাদেশি স্ক্রিপ্ট রাইটারদের বিশেষ করে
মেয়ে যারা স্ক্রিপ্ট রাইটার একটু কম, বাট কলকাতাতে যদি আপনি দেখেন সেখানে কিন্তু মেয়ে স্ক্রিপ্ট রাইটার অনেক, ইভেন ডিরেকশনও কিন্তু দিচ্ছে। তো সেখানকার আমার খুব কাছের বন্ধু আছে যার সাথে প্রেমে জড়ানো হয়নি, তবে সে আমাকে খুব পছন্দ করতো, ভালোবাসতো। ইভেন সে আমাকে খুব ডিরেক্টলি বলে দেয়। কি বলতেছে? হ্যাঁ, সে কিন্তু তার সাথে কিন্তু আমার তুই তু করে রিলেশন, ঠিক আছে। আমাকে ডিরেক্ট এভাবে বলেছে, মিরাজ আমি তোকে ভালোবাসি। আপনার উত্তর কি ছিল? আমি শুধু বন্ধু হিসেবেই থাকতে চাই। বেচারির বুকটা ফেটে একদম খানখান হয়ে গেছে। আচ্ছা, মানে তাহলে তো বুঝতে পারছি মিরাজের ভালোবাসার ক্ষেত্র বা প্রেমের ক্ষেত্র শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও ছড়িয়ে গেছে। কোন কোন দেশের মেয়েদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? আমি জানি না। রাশিয়ান কোন মেয়ে আপনাকে প্রেমের প্রস্তাব দেয় নাই? এইখানে যদি আমি না বুঝতাম, আপনি যে কোশ্চেনটা করেছেন, এটা অন্য কেউ হলে বলতো যে আমার এমন মেয়ে দরকার। কেমন মেয়ে দরকার? এই যে রাশিয়ান যে কথাটা বললেন। ও আচ্ছা, আপনার রাশিয়ান মেয়ে পছন্দ? সবাই কেন রাশিয়ান পছন্দ করে আমি জানি না। আমাদের বাংলার মেয়েরাই কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তাদের চেয়ে সুন্দর মেয়ে আমার মনে হয় না পুরো পৃথিবীতে আছে। বাংলাদেশে অনেক সুন্দর মেয়ে আছে। আপনার কাছে কি মনে হয়, মানে ছেলেরা রাশিয়ান মেয়েদেরকে কেন পছন্দ করে? আমি জানি না। আপনি জানেন না? আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে মিরাজের জন্য কখনো কেউ হাত পা কেটেছে? মিরাজ আমি তোমাকে ছাড়া বাঁচব, কাটছে? হ্যাঁ। কি কাটছিল? হাত পা। পাও কেটে ফেলছে? মানে পুরা কেটে ফেলছে নাকি একটুখানি কাটছে? একটুখানি বলতে যে এতটুকু হবে। কি লিখছে? আপনার নাম লিখছে নাকি? না, আমি মানে বুঝি না এটা কেন করে। এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। একটা রিলেশন থাকুক বা বন্ধুত্ব থাকুক, যে কোনো সম্পর্কেই কখনো হাত পা এগুলা কাটা একদমই উচিত না। এটা আসলে নিজের ক্ষতি ছাড়া আর কিছুই না। কাটলো পরে আপনাকে দেখাইলো কি হবে? ছবি পাঠায়, যেন আমি তার জন্য আবার পাগল হয়ে যাই, বাসার নিচে চলে যাই, যে এই তুমি তার একটু টেক কেয়ার করি, এটাই, এছাড়া তো আর কিছু না। তারপর আপনি গিয়েছিলেন নাকি আপনি অ্যাভয়েড করেছেন? দেখেন, এইসব সিচুয়েশন আসলে অ্যাভয়েড তো করা যায় না, যতই ব্যস্ততা থাকুক। তাকে তো দেখতে হবে, তার প্রতি যত্নশীল হতে হবে। যাক, এই বিষয়গুলো আসলে কখনোই কারো করা উচিত না। আমি জানি আপনিও কখনো করেননি হয়তোবা। না, আমি কারোর জন্য করেছেন? কারোর জন্য করিনি। কিন্তু কারো বাসায় গিয়ে ঢিল মারছেন রাগ করে? না, ঢিল মারা হয় নাই, তবে হাত দিয়ে বাড়ি দিছি। জানালা, টিনের জানালা বাড়ি দিচ্ছেন? পরে ওর বাবাটা এসে পিটায় নাই? ধরতে পারে নাই তো, দৌড় দিয়ে চলে গেছে। ছোটবেলায় কত কি করছে। ছোটবেলায় একটা মজার ঘটনা বলি। আমরা যখন ক্লাস 2-3 পড়ি, তো আমরা অনেক বন্ধুরা 12-13 জন, আমরা যখন রমজান মাস আসতো তখন তারাবি যখন পড়তে যেতাম, এর আগে একটু সময় থাকতো। তো তখন যখন আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এর আগে আমরা এরকম ফাইজলামি করতাম। টিনের জানালা যখন পেতাম তখন বাড়ি দিয়ে দৌড় দিতাম। এটা কারো করা উচিত না, তবে ছোটবেলায় তো একটু টুকটাক হয়ে যায়। যাই বলেন, আপনারা তো টিনের জানালা পেয়েছেন, আমরা যেটা করতাম কলিং বেল টিপে দিতাম দৌড় উপর থেকে নিচে। তাহলে তো আপনি আমার থেকেও বেশি বাদর। এটা আসলে ছোটবেলার অধিকার, বুঝছেন, এটা না করলে হয় না। হ্যাঁ, ছোটবেলাটা আসলে খুব মিস করি। আসলেই আমাদের বয়স্ক যারা ছিল তারা বলতো যে এইটাই তোমাদের গোল্ডেন ডেজ। আমরা বলতাম যে না, এত ভারী ব্যাগ, এটা একদমই পছন্দ হচ্ছে না। ভার্সিটি লাইফ খুব এনজয় করতে পারবো, তখন কোনো ব্যাগটা ভারী হবে না। কিন্তু দেখা যায় যে এখন ব্যাগটা ভারী না থাকলেও হ্যাঁ সবকিছু অ্যাডজাস্ট করতে পারতেছে না। ছোটবেলাটা খুব ভালো ছিল। স্কুল শেষ করে মাঠে দৌড় দিতাম ক্রিকেট খেলার জন্য, ফুটবল খেলার জন্য। চমৎকার। আগে ছিল ব্যাগ ভারী, এখন হচ্ছে মাথা ভারী, ব্রেইনটা ভারী হচ্ছে। আচ্ছা, ভক্তদের কোন কমেন্টটা আপনি মানে বেশি দেখেন এবং খুব বিরক্ত হন, মানে এটা দেখতে চান না আর? আমার ভক্তরা ওরকম কমেন্ট করে না যেটা আমি দেখতে চাই না। এরকম কোনো কমেন্ট আছে না যেটা করছে দেখছেন এরকম? হয়তো আমার চোখে ওরকম কিছু পড়েনি যে বারবার একই কমেন্ট আসছে। বেশি কমেন্ট কি করে? কোনো বাজে কমেন্ট? সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করে, আর এটাই সবসময় বলে যে আপনি সামনে আরো ভালো কাজ করেন, আমাদেরকে উপহার দেন, এটাই। আচ্ছা, শান্তির সাথে একটা কাজ করেছিলেন, শান্তির সাথে আর কাজ করলেন না কেন? ও আসলে ইনফ্লুয়েন্সার বেস্ট কাজ করে আর খুবই ভালো কাজ করছে। ওর নাচ খুব সুন্দর,
আর আমি যেহেতু ভিজুয়ালে কাজ করছি, তো দুইজনের প্ল্যাটফর্মটা ভিন্ন। সো যেহেতু ভিন্ন, তো দেখা যাচ্ছে যে ও যেখানে কাজ করছে ওইটা আমার সাথে মিলতেছে না। হ্যাঁ, সেই জন্য আমার এখানে অনেক কোআর্টিস্ট আছে, সবার সাথে আমি ডিফারেন্ট স্টোরি ম্যাচ করে কাজ করছি। শান্তি রহমানকে একটা কোলে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ছড়িয়ে গিয়েছিল। তো সেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কিন্তু জানতে চাচ্ছি যে আপনার ক্যারিয়ারে কতগুলো নায়িকাকে কোলে নিয়েছিলেন এবং সবচেয়ে বেশি ওজন কার ছিল? সবচেয়ে বেশি ওজন এইটা না কখনোই ফিল করিনি, কারণ যাকে আমি কোলে নিয়েছি খুব ভালোবেসে নিয়েছি। এখন ভালোবেসে মানে সব নায়িকাকে ভালোবাসেন আপনি? আমি যখন অন স্ক্রিনে থাকি তখন সবাইকে তো ভালোবাসতেই হয়। এখন এটা কার বয়ফ্রেন্ড কার ওয়াইফ সেটা তো আমি জানি না, কারণ অন স্ক্রিনে যখন থাকি তখন আমার মুডটাই হয়ে যায় সে আমার ভালোবাসার মানুষ। ওকে, সো এখন পর্যন্ত কতগুলো নায়িকাকে কোলে নিছেন আনুমানিক? আনুমানিক 3-4 জন হবে। আচ্ছা, ধরেন 3-4 জনের মধ্যে কাউকে ফেলে দিছিলেন শুটিং, মানে বারবার শুট দিতে গিয়ে? ধরেন না না না, কাউকে ফেলে দেইনি। ফেলে দেন নাই? না না না। তার মানে আপনার ভালো শক্তি আছে। হ্যাঁ, এটা মেয়েরা বলতে পারবে। ওকে, অনামিকা ঐশীর সাথে কাজ করছেন না কেন? ওনার সাথে কাজ করার ওরকম কখনো কাজ আসেওনি আমার কাছে, আর যদি আসেও কখনো সেটা আমি ভেবে দেখবো যে আমি করবো কিনা। মানে না করার পসিবিলিটি আছে বা করবেন? সেটা গল্প নির্ধারণ করবে যে গল্পটার সাথে আসলে কোন নায়িকা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নায়িকারা কখনো আদর করে গলা চেপে ধরছে আপনার? হ্যাঁ, আমি দেখেছি। আপনার গলা চেপে ধরে কেন নায়িকারা? আমি জানি না, আমার নায়িকারা আমার সাথে যে কত কি করে। সবাই আসলে আমাকে অনেক ভালোবাসে, তো স্নেহ করে, আদর করে, তো সেই জন্যই দেখা যায় যে আমার যারা কলিগ তারা আমার সাথে অনেক ফান করে। এটাই। নায়িকারা আপনার সাথে আর কি করে? শুটিং করে। মানে এই যে গলা চেপে ধরা বা আপনার চুল ধরে টান দেওয়া বা আপনার গাল ধরে টিপ দেওয়া, এরকম কিছু করে? আর এই শুটিং সেটে তো একটু ফাইজলামি হয়, দেখা যাচ্ছে কেউ কারোর সাথে প্র্যাঙ্ক করতেছে, কেউ হঠাৎ করে মেকআপ রুমে এসে গলা ধরতেছে। ঠিক আছে, গলা কেন? আপনার গলা ধরতে কি আনন্দ লাগে? এটা আমি নিজেও না আসলে জানি না। এক হচ্ছে সাথী, লামহা, আবার মাঝে মধ্যে অনন্যা, ঠিক আছে, সবাই আপনার গলায় চেপ দেয় হঠাৎ এসেই। হ্যাঁ, আবার ধরেন হাত টান দিচ্ছে, ঠিক আছে, ফান করে, এটাই আর কি। চুল ধরে টান দেয় না মাঝে মধ্যে? কোন নায়িকার হাতে সবচেয়ে বেশি মার খাইছে? মায়ের তো কারো হাতেই খাই নেই, তবে ফান করে মাঝে মধ্যে আসে না যে এই মীরা যেটা করিস না তো তুই, এটা হচ্ছে সবসময় সাথেই করে, কারণ এই সাহসটা আর কারো নাই তো। আচ্ছা, আপনি কারো চুল টুল ধরে টেনে দেন না বা ঠুকনি দিলেন একটা? হ্যাঁ, বেশিরভাগ ফান করি হচ্ছে আসলে সাথীর সাথে বেশি ফান করা হয়, সাথী, লামহা। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে শুটিং সেটে মিরাজ খান কিন্তু নায়িকাদের সাথে মারামারিও করে। ওকে, কোন ডিরেক্টরের সাথে কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে বা ড্রিম ডিরেক্টর? আমার রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছা আছে, আর আরেকজন আছে। সবাই অনেক গুণী ডিরেক্টর, তবে খুব কাজ করার ইচ্ছা ভিকি জাহেদ ভাইয়া, তার সাথেও কাজ করার আমার খুব ইচ্ছা আছে। আপনার মনে হয় সাইকো থ্রিলার বা হিরোইজম ওই না মানে ধর্মী সিনেমাগুলো ভালো লাগে? আমার এগুলো খুব ভালো লাগে, তবে এখন বর্তমানে যেগুলো কাজ করছি এগুলোর আসলে বাজেট আহামরি যে অনেক থাকে বিষয় তেমন না। এই জন্য আসলে হয় কি যে আমরা সেই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পারি না। সো আমি চাই, আমি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে চাই, আর সেগুলোর জন্য আসলে আমাদের যারা গুণী ডিরেক্টর আছে সিনিয়র, তারা যদি আমাকে কাজের সুযোগ করে দেয় অবশ্যই আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে। আচ্ছা, ইদানিং আপনাকে দেখা যাচ্ছে হেলিকপ্টার দিয়ে নামতে, তারপর হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় যেতে, মানে পার্সোনাল হেলিকপ্টার কিনে ফেলছেন নাকি? না না না, এটা হচ্ছে আমাদের স্কুল গ্যাং সিজন 3-তে অনেক বড় একটা ধামাকা রেখেছে। সেটা হচ্ছে যে আমাদের যে এন্ট্রি সিনটা সেটা হচ্ছে হেলিকপ্টার দিয়ে হবে। সো এটা হচ্ছে আমাদের ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়ের প্ল্যান, সেই টাকা খরচ করে নিয়ে এসেছে, আমরা কেউ টাকা পয়সা দেইনি। আর্থিক সজীব ভাইয়ের কি অনেক অর্থ?
নামটাই তো আর্থিক, কি আর্থিকভাবে অনেক স্বাবলম্বী যে হেলিকপ্টার নিয়ে চলে আসে। আমি জানি না এখন ভাইয়ার ব্যাংক ব্যালেন্স কতটুকু সেটা সম্পর্কে তো আমার আইডিয়া নেই, তবে বর্তমানে ভাইয়া দেশের বাইরে আছে, চায়নাতে। আচ্ছা, চায়নাতে কি জন্য গেছে? হয়তো ঘুরতে। ওকে ওকে, কার সাথে? ফ্রেন্ড। ওকে। মিডিয়া মিরাজকে কি কি দিয়েছে? অনেক কিছুই। বস্তুগত? আমাকে মিডিয়া থেকে আমি একটা ফ্ল্যাট করতে পেরেছি, আর অনেক সম্মান পেয়েছি, মাশাআল্লাহ। আর নেক্সট আরও অনেক কিছুই করছি যেগুলো আসলে আমার মিডিয়া থেকেই আমি পেয়েছি। যদি যেগুলো আমার কাছে একটা সময় স্বপ্ন ছিল আজ থেকে 3-4 বছর আগেও, সেগুলো আমি বাস্তবভাবে রূপ দিতে পারছি। মানুষ অনেক অসন্তুষ্ট থাকে সবকিছু নিয়ে, যেমন আপনি যে কত সুন্দরভাবে বলে দিলেন যে আমি মিডিয়া থেকে এটা করতে পেরেছি, কিন্তু অনেকে আছে যে না, মিডিয়া আমাকে কিছু দেয়নি, আরো দিক, আরো সামনে হয়তো হবে, এরকম কিছু। কিন্তু এত সুন্দরভাবে বলে দেওয়াটা একটু অবাক লাগলো আমার কাছে। এটা আসলে কখনোই উচিত না। যতটুকু তোমার প্রাপ্য, যতটুকু তোমার, ততটুকুই তুমি পাবে। এখন দেখা যায় যে অনেকে আছে, আজকে আমার ইনকাম হচ্ছে 1000 টাকা, আগামীকাল ইনকাম হলো 1 লাখ। সো দুইটাতেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। এখন 1 লাখের পরে আমার 10 লাখই লাগবে, তখন কিন্তু দেখা যাবে যে মানে লাইফের চাহিদা বাড়তেই থাকবে। সো লাইফে বেশি চাহিদা রাখা যাবে না। মানে খুব চমৎকার লাগছে মিরাজ। আমি জানি না আপনার বয়স কত, বা কত বয়সে এসে পৌঁছেছে। 23 হবে। 23? এই বয়সে এখনো তো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। মাঝখানে কি গ্যাপ আছে? না, নাই। তো এই বয়সে মানুষ চাকরিও চিন্তা করতে পারে না যে চাকরি করব, বা চাকরির জন্য দৌড়দৌড়ি, তারপর চিন্তা করে আচ্ছা মাস্টার্স করব, দেন চাকরির জন্য দৌড়দৌড়ি করব, তারপর হতাশা, বেকারত্ব, অনেক কিছু। সেখানে মিডিয়াতে কাজ করে অনেকে মিডিয়ার অনেক কিছু বলে যে মিডিয়াতে এই হয় না, ওই হয় না, শেষ বয়সে অভাবে মরতে হয়। কিন্তু মিডিয়াতে কাজ করে মিরাজ খান 23 বছর বয়সে অনেক বলা যায় যে নিজের স্বপ্ন, পরিবারের স্বপ্ন পূরণ করেছে। বলছেন একটা ফ্ল্যাট কোথায় কিনেছেন? হচ্ছে উত্তরা থেকে একটু ভিতরে উত্তরখান। মাশাআল্লাহ। এবং চলাচলের জন্য নিশ্চয়ই যানবাহনও কেনা হয়েছে? কিনছি, নেক্সট কিনছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই কিনবেন। তো সেক্ষেত্রে মিরাজের পরিবার কি রিচ কিড? মিরাজ কি রিচ কিড কিনা একটু জানতে চাই। না, আমি সবার মতোই খুব মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ঠিক আছে। আর আমি খুব সাধারণভাবে চলাফেরা করতে খুব পছন্দ করি। মাঝে মধ্যে দেখা যায় যে আমি বাসেও উঠি। এখনো বলতে এখন হয় কি যে খুব ইচ্ছা করে উঠতে, কিন্তু ওঠা হয় না। তবে আমি মাঝে মধ্যে খুব ট্রাই করি ওঠার, কারণ ইচ্ছা করে, কারণ অনেক দিন ধরে বাসে ওঠা হয় না। তো মাঝে মধ্যে আমি উঠি বাসে। আচ্ছা আচ্ছা। কিছু না মনে করে, আঙ্কেল কি করতেন বা আন্টি কি জব করতেন কিনা? আমার আম্মু জব করে, আমার আব্বু জব করে। মানে ওনার কি টিচিং প্রফেশনে? না না না, অন্য কোনো প্রফেশন, মানে সরকারি জব? না না, প্রাইভেট। আমার আব্বু হচ্ছে বেসিক্যালি কিছু মাস আগেও সে হচ্ছে এয়ারপোর্টে জব করতো, সেখান থেকে এখন তার একটা নতুন বিজনেস দিয়েছে। এটা তো বিজনেসই বলা যায়, তাই তো? আমাদের ছোট্ট একটা বিজনেস আছে আব্বুর, আর আম্মু জব করছে। তবে আম্মুকে আমি অনেকবার মানা করি যে তোমার এখন আর জব করতে হবে না, তবে আম্মু বলে যে তুই ব্যস্ত থাকো, দেখা যায় যে বাইরে তো একটু কলিগদের সাথে আড্ডা হয়, ভালো লাগে। ওকে ফাইন, তবে বেশি দিন আমি করতে দিতে চাই না। আচ্ছা, আপনি কি একাই ছেলে? হ্যাঁ, আমি বাবা মার একমাত্র সন্তান। একমাত্র সন্তান, বাহ, খুব চমৎকার ভাবে একেবারে পরিবারের স্বপ্ন আপনি পূরণ করছেন, মাশাআল্লাহ। এটা সত্যি খুব প্রশংসনীয়। আচ্ছা, মিরাজ যদি মিডিয়াতে না আসতো তাহলে মিরাজের অবস্থা কি হতো? ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, তবে ফ্যামিলির সেই সাপোর্টটা ছিল না, আর ফাইনান্সিয়াল সেই ব্যাকআপটাও ছিল না, যার কারণে আমি ক্রিকেটের যে লাইনটা সেখানে আমি যেতে পারিনি, বা আমার ফ্যামিলি থেকেও কখনো দেয়নি। তারপর আমি খুব ডিপ্রেশনে গিয়েছিলাম যে কেন এটা হলো আমার সাথে। এই তো, যদি আমি মিডিয়াতে না আসতাম হয়তো ক্রিকেটার হতাম, আর যদি সেটাও না হতে পারতাম তাহলে জব করতাম। আচ্ছা, এমন কখনো হয়েছে যে ধরেন
ছোটবেলায় তো আমাদের হাতে টাকা পয়সা থাকতো না, আত্মীয় স্বজন কোনো একটা কটু কথা শোনাই দিচ্ছে তোমাকে বা আপনাকে এরকম, বা আপনি যখন প্রথম মিডিয়াতে কাজ করছেন তখন আত্মীয় স্বজন বা বাসার পাড়া প্রতিবেশী এসে বলল মিডিয়াতে কাজ করতেছে, কি করে বেড়াচ্ছে ছেলে পড়াশোনা বাদ দিয়ে, তারপর সে এসে এখন আবার আপনার সাথে সেলফি তোলে, এরকম কোনো ঘটনা ঘটেছে? এরকম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়েছে। যেমন আমি যখন প্রথম মিডিয়া সেক্টরে কাজ শুরু করি তখন আমার খুব কাছের কিছু ফ্রেন্ড ছিল, তাদের সাথে আমার 10 বছরের ফ্রেন্ডশিপ। তো আমরা একই গলিতে, আমাদের মানে গলির মধ্যেই ওর বাসা ডান পাশে, আমার বাসা বাম পাশে, আমরা একই জায়গায় প্রায় 10 থেকে 15 বছর থেকেছি। তো যখন আমি মিডিয়া সেক্টরে আসি তখন ওরা আমাকে খুব কটু কথা বলতো, এলাকার মধ্যে ভাই ব্রাদারের সাথে খুব ডিসকাস করতো, মিরাজ কি করে বেড়াচ্ছে, ঠিক আছে, যেটার কোনো ফিউচার নাই, হ্যাঁ এগুলো করে কোনো কিছু হবে না। আমাকে খুব অ্যাডভাইস দিত, মামা তুই ফিউচারে একটা জব কর, এটা কর, এটা ভালো হবে, ঠিক আছে। তো একটা পর্যায়ে যে যখন দেখলাম যে আসলে সেই বন্ধুগুলো আসলে আমার ভালো চায় না, তো তখন 10 বছরের বন্ধুত্ব ভেঙে দিয়ে আমি যেই গলিতে আমি থাকতাম সেখান থেকে আমার বাসাটা চেঞ্জ করে আমি অন্য জায়গায় চলে আসছি। ইভেন আমার খুব খারাপ লাগতো যে 10 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেললাম, তাদের সাথে আমার এত মেমোরিজ, এত কিছু, এটা খুব খারাপ লাগতো। আর এটা ভেবেও খুব খারাপ লাগতো যে তারা আমার শুরুর সময়ে আমার পাশে ছিল না। তারা যদি আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করতো, একটু বলতো যে মিরাজ তোকে দিয়ে হবে, তাহলে হয়তো আজকে আরো বেশি কনফিডেন্ট পেতাম। আমি তাদেরকে নিয়েই আমি অনেক আড্ডা দিতে পারতাম, অনেক তারাই আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করতে পারতো। বাট যেটা হয়নি। দেন কিছু বছর পরেই যখন অবস্থান পরিবর্তন হয়, তখন অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার সাথে মিউচুয়াল হতে চেয়েছে, তখন আমি মিউচুয়াল হতে চাইনি। আমি চাই তোমরা তোমাদের জায়গাতেই ভালো আছো, আমি আমার জায়গাতেই ভালো থাকি। চমৎকার। টাকার জন্য কখনো কারো কাছ থেকে খোটা পেয়েছিলেন? টাকার জন্য কারো কাছ থেকে খোটা আমি কখনো পাইনি। আচ্ছা, অপু বা বুবলি কার সাথে নায়ক চরিত্রে কাজ করতে চান? একজনের সাথেও না। তাদেরকে আমি খুব সম্মান করি, তাদের অভিনয় খুব ভালো, তবে কাজ করতে চাই না। কেন? অপু বুবলিকে আপনি মানে ফিরিয়ে দিবেন না? অ্যাজ এ হিরো হিসেবে কিভাবে কাজ করব, তারা তো অনেক বড় না আমার চেয়ে। ওকে, আপনি কি দেবের ফ্যান? আমি প্রত্যেকটা অভিনয় শিল্পীরই ফ্যান, তাদের অভিনয় আমার খুব ভালো লাগে। দেবজিৎ, প্রসেনজিৎ, আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, সবারই আমি অনেক বড় ভক্ত, তাদের অভিনয়ের ফ্যান আমি। শাকিব খানের সাথে আপনার কি মিল আছে? যে কোনো একটা মিল বলেন। হাসি। শাকিব খানের সাথে আপনার হাসির মিল? কেউ বলেছে এটা নাকি আপনি বলেন? আমি বলি না, হয়তো মিল আছে, আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, কই হাসেন তো দেখি একটু। এটা আমার অডিয়েন্স বলতে পারবে। ওকে ওকে, কিছুটা মিল আছে, ঠোঁটের মিল আছে। আচ্ছা যাই হোক, দেব এবং শুভশ্রী যেমন নতুন মুভির প্রচারণার জন্য একসাথে স্টেজে উঠলো, এমন ভাবে যদি আপনি আপনার প্রাক্তনের সাথে স্টেজে উঠতেন তাহলে তাকে প্রথম কথাটা কি বলতেন? খুবই ডিফিকাল্ট কোশ্চেন, আমার জানা নেই আমি কি বলতাম। দেব শুভশ্রী তারা খুবই ম্যাচিউর, তারা খুবই এডুকেটেড। এখন আমার অপোজিটে ইন ফিউচারে যদি কেউ স্টেজে ওঠা হয়, যদি সে এডুকেটেড হয়, অ্যাটলিস্ট সেও আমাকে খুব সম্মান করে কথা বলবে, আমিও তাকে অনেক সম্মান করেই কথা বলবো। সেই কথাটা কি থাকতো? সেটা যখন হবে তখনই বলতে পারবো। মানে তুমি কেমন আছো বা এখন বলাটা খুবই টাফ, ইন ফিউচার হলে বলতে পারবো। আচ্ছা, পড়ালেখা কি মিরাজ গুড বয়? এভারেস্ট। এভারেস্ট মানে এসএসসি এইচএসসি রেজাল্ট কত? না, ওখানকার রেজাল্ট আমার ভালো। কি গোল্ডেন এ প্লাস? না, আমার খুবই ব্যাড লাক, আমি এইচএসসি তে সবগুলো সাবজেক্টে এ প্লাস পেয়েছি, বাট আনফরচুনেটলি এসএসসি রেজাল্ট তখন অ্যাড করা হয়েছিল, যার কারণে আমার জিপিএ 5টা আসেনি। আচ্ছা আচ্ছা, এমনি এসএসসি তো আমার পিএসসি জিএসসি সবগুলোতে গোল্ডেন ছিল,
আর এসএসসিতে আমার রেজাল্ট ছিল 4.22 আর bad. আর এইচএসসিতে সবগুলোতে এ প্লাস পেয়েছিলাম, বাট এসএসসি রেজাল্টের জন্য আমার জিপিএ 5 আসেনি। বাহ, চমৎকার, নট ব্যাড। এখন কোন ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে, কি সাবজেক্টে? আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে আছি, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এআইইউবি। এআইইউবিতে পড়াশোনা সব করছি। নায়করা কেন এআইইউবিতে পড়ে আমি বুঝলাম না। যাকে জিজ্ঞেস করি দেখি এআইইউবিতে, ওখানে কি হয়? ওখানে কি হবে, আর কে পড়াশোনা কে হয়। পড়ে আপনাদের মিডিয়ার? আমি তো কাউকে দেখিনি, তবে আমাদের ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম স্পোর্টসের অনেকেই আছে। কে কে আছে? বাংলাদেশের নাম্বার 1 পোস্টার বয় সাকিব আল হাসান। ওকে ওকে, আচ্ছা। আর্থিক সজীব ভাইয়ের সাথে আপনার কোন বিষয়টা, মানে ওনার সাথে কাজ করতে গিয়ে কোন বিষয়টা বিরক্ত লাগে আর কোন বিষয়টা সবচেয়ে ভালো লাগে? একটা। তার সাথে কাজ করতে গেলে আমার কোনো কিছু বিরক্ত লাগে না, ভালো লাগার অনেক কিছু থাকে। তার কাছ থেকে আমি যখন তার সাথে কাজ করার খুব এখন কম সুযোগ হয়, কারণ এখন দেখা যাচ্ছে যে এত প্র্যাঙ্কিং এর বাইরে কাজ করা হচ্ছে বা নাটকের কাজ করা হচ্ছে, তখন ওইগুলোতে তো সজীব ভাই ডিরেকশন দিচ্ছে না। জাস্ট একটা যখন ভালো লাগা, সে যখন অভিনয়টা বলে দেয় তখনই ভালো লাগা কাজ করে, যে আবার নতুন ভাবে শিখতে পারি অভিনয়টা, কারণ তার হাত ধরেই তো আমার পথ চলাটা। সো এই জন্য আরো বেশি এক্সাইটেড থাকি যে সে কখন ডিরেকশন দিবে। আচ্ছা, আপনাদের প্র্যাঙ্কিং যে টিমটা, সেটার ফাটল ধরলো কেন? এটা সবাই আসলে মানে কোনো নজর টজর লাগছে এরকম কিছু? না, প্র্যাঙ্কিং টিম তো ফাটল ধরেনি, যারা আছে বর্তমানে সবাই খুব ভালো আছে, সবার সাথে খুব ভালো বন্ধুত্ব, কাজ চলছে। এই যে কিছুদিন পরে স্কুল গ্যাং সিজন 3 আসতেছে, মানে কয়েকদিন পর পর হুলুস্থুল কাণ্ড আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে। যেমন দেখেছি আপনি এক সময় সাকিবকে থাপ্পড় মারলেন। শায়লার সাথীকে নিয়ে বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, অভিযোগ পাল্টা অভিযোগ, বা কিছু একটা সমস্যা চলছে হয়তো, বা মানে এত অভিযোগ কেন ওনাকে নিয়ে? দেখেন, যেই অভিনেত্রী এক স্টেপ থেকে যখন অনেক উপরে চলে যায়, তাকে নিয়েই আসলে আলোচনা সমালোচনা আসে, অভিযোগ আসে। তো আমার কাছে মনে হয় যে সাথী হয়তো সবার লাইনের অনেক উপরেই চলে গেছে, পপুলারিটি, অভিনয়, দক্ষতা, সব কিছুর দিক দিয়েই সে সবাইকে অনেকটা ক্রস করে ফেলেছে। সেই জন্যই হয়তো তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা। বাহ, চমৎকার। আমি জানি না মিরাজ আপনি এটার উত্তর দিবেন কিনা, আমি আপনাকে একটু, আমি জানি না আপনার চোখেও পড়েছে কিনা এই বিষয়টা। একটা ইন্টারভিউতে একজন ব্যক্তি, তিনি, আপনি একটা ইন্টারভিউতে ফার্স্টে বলেছিলেন যে ওনার সাথে সারা রাত ঘুরেছেন, তাই বলে কি ওনার সাথে আমার প্রেম হয়ে গেছে, এরকম একটা কথা বলেছেন। নাম কি? আদ্রিতা তিথি। আচ্ছা। এবং তিনি আপনাকে অনেকটা মানে বলেছে যে আপনি একটা গাধা, তারপর হচ্ছে সেই সাথে সাথে বলেছে যে আপনার সাথে সারা রাত কবে ঘুরলো সে, আন্দাজে এসব কি বলেন। তারপরে হচ্ছে আপনাকে ছাগলও বলেছে, ইভেন আপনি মানে চামচামি করেছেন, পা চাটা দালাল তার পছন্দ না। তো এই বিষয়গুলো নিয়ে কি আপনি কিছু বলতে চান? সে এটা অনেকদিন আগেই বলেছে, আমি এটা দেখেছি। তবে আমি এটার কখনো রিপ্লাই করিনি আর করবও না, কারণ তাকে আমি খুব সম্মান করি, সে আমার বয়সেও অনেক সিনিয়র। তবে যেটা হয় যে তার সাথে আমার খুব ভালো রিলেশন। হ্যাঁ, আর সে এটা বলেছি কিনা আমি জানি না যে রাতে ঘুরেছি কিনা। হ্যাঁ, তার সাথে নাকি একদিন 1 ঘন্টা গুলশানে ঘুরছে, সেটাকে আপনি বলছেন সারা রাত নাকি? সে না, আমার সাথে ওর প্রায় সময় গুলশানে আড্ডা হয়েছে, রাতের পর রাত। ঠিক আছে, তারপরে আমরা সারা রাত 300 ফিটেও ঘুরেছি। হ্যাঁ, তারপরে ধানমন্ডিতে একসাথে বসা হয়েছে। এই তো। কিন্তু ওর সাথে যে আমার মানে বাজে রিলেশন, বিষয়টা এরকম না। তাকে আমি বড় আপু হিসাবে খুব সম্মান করি, আর সে আমাকে নিয়ে যেই বক্তব্যগুলো দিয়েছে যে কোনো জায়গায়, সেটাকেও আমি খুব সম্মান করি। হ্যাঁ, আমি এটার প্রেক্ষিতে আর কিছু বলতে চাই না তাকে। আপনি কি মেনে নিচ্ছেন যে আপনি ছাগল? এটা তো আসলে অডিয়েন্স জানে, আর সে যখন এটার বক্তব্য দিয়েছে, আমার যারা অডিয়েন্স আছে তারা তো কমেন্টেই বলে দিয়েছে আসলে কার যোগ্যতা কোথায়। আর এখনকার সময় হয় কি যে অডিয়েন্স না অনেক চালাক, অনেক কিছু বোঝে তারা।
হ্যাঁ, আপনি একজনকে নিয়ে কটু কথা বলবেন, দেখবেন যে তার পোস্টে অনেক হাহা চলে আসবে, হ্যাঁ, অনেক ধরনের বাজে মন্তব্য চলে আসবে। এখন এই তো এগুলোর অ্যান্সার আসলে আমাদের দিতে হয় না, আপনাকে অডিয়েন্স নিয়ে দিতে এই পারে। ধরনের কথা কেন বলছে, মানে তিনি কি ভাইরাল হওয়ার জন্য বা কিছু? আমি জানি না কেন বলেছেন। আচ্ছা আচ্ছা, মানে আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না? না, আমি এ ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। আপনার কি মনে হয় যে ভক্তরা মানে এই ধরনের কথা শুনে বা আপনাদের প্রাক্তন মেম্বারদের থেকে বা আপনাদের থেকে পাল্টাপাল্টি অভিযোগ শুনে একটু বিরক্ত? হ্যাঁ, এটা তো একটু বিরক্ত, কারণ আমাদের প্র্যাঙ্কিং এর দর্শকরা বা যাদের যে দর্শক আছে তারা তো কখনো এগুলোতে অভ্যস্ত না। হঠাৎ করেই একটা দল এসে দেখা যাচ্ছে যে আমাদের প্র্যাঙ্কিং টিম নিয়ে বাজে কথা বলছে। আসলে সবাই শুরু থেকেই দেখে আসছে যে আমাদের প্র্যাঙ্কিং টিমটা কত সুন্দরভাবে বড় হয়েছে, এখন পর্যন্ত পরিবেশটা অনেক সুন্দর আছে। বাট আমার কাছে কখনো মনে হয়নি যে তাদের যেসব বক্তব্য ছিল সেগুলো অডিয়েন্স কখনো বিশ্বাস করেছে আর ফিউচারে করবে। হ্যাঁ, বাট এটা সত্যি যে তাদের এইসব বক্তব্যে আমাদের অডিয়েন্স খুবই বিরক্ত। আচ্ছা, যতটুকু জানি যে সামিয়াও এই ধরনের কথা বলেছিল এবং সামিয়া আপনার নায়িকা হওয়ার জন্যই এই ধরনের রাগান্বিত হয়ে এই ধরনের কথা বলেছে, এটা কি সত্যি? সামিয়া আপু ওই যে, আচ্ছা, আমি জানি না আসলে উনি আমার নায়িকা হতে চেয়েছেন কিনা বা কি। আসলে ওনার যে বয়স, ওনার বয়স অনুযায়ী দেখা যাবে যে উনি আমার মায়ের ক্যারেক্টার করতে পারবে, ঠিক আছে। এছাড়া তো আমি আর কোনো চরিত্র দেখি না, বা বড় বোনের ক্যারেক্টার যদি ওরকম ড্রেস আপ করা হয় তাহলে হয়তো করতে পারবে, ঠিক আছে। এছাড়া আমি আর তার প্রতি কোনো অভিযোগ রাখতে চাই না। আচ্ছা আচ্ছা, প্র্যাঙ্কিং এ যা চলছিল বর্তমানে আমরা যেটা দেখেছি ওটা আবার প্র্যাঙ্ক না তো? প্র্যাঙ্কিং এ তো এখন বর্তমানে কিছুই চলছে না, এখন স্কুল গ্যাং এর শুট চলছে, স্কুল গ্যাং আসবে নেক্সট, এই তো। আচ্ছা, প্র্যাঙ্কিং ধরেন ভেঙে গেল, আল্লাহ না করুক, কিন্তু ভেঙে গেল কোন টিমমেটের সাথে আপনার সম্পর্ক অটুট থাকবে? প্র্যাঙ্কিং এর অনেক মেম্বার আছে যারা টিমে এখন বর্তমানে নেই, কিন্তু তাদের সাথে আমার রিলেশন আছে, তাদের সাথে আমার খুব গুড রিলেশন, মাঝে মধ্যে তাদের সাথে আমার আড্ডাও হয়, ঠিক আছে। এখন সবার সাথে আমার খুব গুড রিলেশন, কারোর সাথে সম্পর্ক কখনো নষ্ট হবে না। একজন টিমমেট যার সাথে আপনার বন্ধুত্ব খুব ভালো থাকবে? আমাদের টিমের ওনার আর্থিক সচিব ভাইয়া, তার সাথে আমার যে বড় ভাই ছোট ভাইয়ের রিলেশন সেটা সবসময় থাকবে আশা করি। আচ্ছা, আমি জানি না এটার উত্তর দিবেন কিনা, একজন পার্টিকুলার পার্সন যদি কোনো অনুষ্ঠানে যেত তাহলে আপনি আসলে ওই অনুষ্ঠানগুলো অ্যাভয়েড করতেন, বা কোনো জায়গায় গেলে আপনি আগে থেকে বলে রাখতেন যে উনি যদি যায় আমি কিন্তু যাচ্ছি না, বা অ্যাভয়েড করার চেষ্টা করতেন। কিন্তু মাঝখানে হয়তো আমরা দেখেছি যে কোনো একটা নাটক বা কোনো একটা কাজে আপনারা একসাথে কাজ করেছেন দূরত্ব বজিয়ে রেখে। না, এটা একটা মিস্টেক। সেটা হচ্ছে যে এইটারও হচ্ছে আমার যখন ফ্লাইট ডেটটা ছিল সেটা হচ্ছে আমি হচ্ছে আগে যাই, আর আমার যখন শুটিং শেষ হয়ে যায় তখন আমি আবার চলে আসি, হ্যাঁ, দেন তাদের আবার শুটিংটা স্টার্ট হয়। মানে আপনাদের সাথে একসাথে হয়নি? না, আমি যেখানে থেকেছিলাম তারা মানে সেখানে ছিল না, আর সেটা আমি অনেক আগেই বলে দিয়েছিলাম। আর যদি এরকম হতো যে আমরা একসাথে থাকবো বা একসাথে ফ্লাই করতেছি, হয়তো সেই প্রজেক্টটা ক্যান্সেল করা হতো। আচ্ছা আচ্ছা, মানুষ শাক দিয়ে কেন মাছ ঢাকে? আপনি কখনো ঢাকছেন শাক দিয়ে মাছ? না। আচ্ছা, আপনি কি ভাজা মাছটা কখনো উল্টে খেয়েছেন? হ্যাঁ। রান্না করতে পারেন? না। কিন্তু ভাজা মাছ উল্টা কিভাবে খেলেন? যখন ঠান্ডা থাকে তখন আবার গরম করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি যতটুকু জানি গ্রামের বিয়ে একটা নাটকে আপনি নাটকটা করেছেন, রেমুনারেশন নিয়েছেন ঠিকঠাক ভাবে, এবং নেয়ার পরে আপনি পরবর্তীতে ওই কন্টেন্টটাকে যখন ওরা ইউটিউবে আপলোড করে আপনি স্ট্রাইক দিয়েছেন। তো এই যে ডিরেক্টর বা প্রডিউসারের প্রতি এত এইরকম ব্যবহার বা এইরকম তাদের হক মারার কি প্রয়োজন ছিল আপনার? না, বিষয়টা এরকম হয়নি যে আমি প্রত্যেকটা প্রডিউসারকে অনেক সম্মান করি, প্রত্যেকটা ডিরেক্টরকে অনেক সম্মান করি, তারাই তো আমাদেরকে কাজ দেয়। তো আমাকে প্রডিউসার ডিরেক্টররা খুব ভালোবাসেন। তো ওই দিন শুটিং সেটে আমি আমার ডিরেক্টরকে, মানে নাটক রিলিজ হওয়ার পরে আমি হচ্ছে ডিরেক্টরকে ফোন দিয়েছিলাম যে আমাকে জানানোর পরে তো রিলিজ হওয়ার কথা ছিল,
সো কেন জানানো হয়নি, সে আমাকে বলে। আর ওইটার হয় কি যে অর্ধেক মানে নাটকের অর্ধেকটার ভয়েস ভালো ছিল না, আমি খুব অসুস্থ ছিলাম। তো শুটিং সেটে আমি শ্যুটটা প্যাক আপ করিনি সেদিন। সেদিন আমি শুটিং করে দিয়েছি, কিন্তু আমি একটা শর্ত দিয়েছিলাম যে ঠিক আছে আমি শুটিং করে দিচ্ছি যেন তোমাদের লস না হয়। হ্যাঁ, তো ওরা বলছে ঠিক আছে ভাইয়া কী করতে হবে। আমি বললাম যে আমার তো আসলে খুব ঠান্ডা লাগছে, জ্বর, তো ভয়েস তো ঠিক নেই, ভয়েস তো ভেঙে ভেঙে গেছে, এটা ডাবিং করতে হবে। ওরা বললো ওকে। ইভেন পৃথিবীর সব ডিরেক্টর প্রডিউসার চাইবে যে তার নাটক ভালো হোক, ঠিক আছে? তো সবাই সবকিছু সুন্দরভাবে দেখেই নাটকটা রিলিজ করে। এখন আমাদের যে প্রডিউসার, ঠিক আছে, সে কি করলো যে তার ব্যবসা চিন্তা করে, ভিউয়ের কথা চিন্তা করে সে রিলিজ করে দিয়েছে। সে আমার সম্মানের কথাটা ভাবলো না যে মিরাজের ভয়েসটা সেটাতে ঠিক নেই, এটা কেমন দেখা যাচ্ছে, খুবই বাজেভাবে সেটাকে প্রচার করে দিল অনলাইন মাধ্যমে। তো আমি সাথে সাথেই ফোন দিই, বাট আমাকে কেউ একটা রেসপন্স করেনি, ঠিক আছে? কারণ আমাকে তারা কথা দিয়েছিল এটা ডাবিং করে তারপরে এটা রিলিজ মানে খরচ কমানোর জন্য ছেড়ে দিতে আর কি। না, আমি তাদেরকে এটাও বলেছিলাম যে ডাবিং এর খরচ যদি দিতে হয় সেটা আমি দিব, এটা আমার, তোমরা যদি না দিতে পারো, হ্যাঁ থাকতে পারে না যে প্রডিউসারের টাকা কম, তো সমস্যা নেই, তো আমি তো সেই টাকাটা দিতে পারতাম। হ্যাঁ, কিন্তু তারা আমার কথা না শুনেই নাটকটা প্রচার করে দিয়েছে। দেন আমি বললাম যে এটা তো আসলে একদমই ঠিক করেনি। সেটার জন্য আমি থানাতেও গিয়েছিলাম। হ্যাঁ, আমার হচ্ছে উত্তরা থানা থেকে আমার প্রডিউসার ডিরেক্টর দুইজনের কাছে কল যায়। তো আমার ডিরেক্টর আমাকে খুব রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া প্লিজ আপনি আমার কোনো ক্ষতি করেন না। আমি আসলে কারো ক্ষতি করতে চাই না, কিন্তু পরবর্তীতে আমার ডিরেক্টর প্রডিউসার দুইজনে ভয়ে তারা আর থানাতে আসেনি। যখন আসেনি তাদেরকে আমি বললাম, আমার থানা থেকে, উত্তরা থানা থেকে বলল যে আজকে যেহেতু আসলেন না, আগামীকাল আপনার সন্ধ্যা 6টার মধ্যে থানাতে থাকবেন। তো তখন তারা উপস্থিত ছিল না। আর যখন উপস্থিত ছিল না তার পরবর্তীতেই আসলে সব কিছু নিয়ম কানুন মেনেই স্ট্রাইকটা যায় সেই নাটকে। কারণ দেখেন, একটা অভিনয় শিল্পীকে বাজেভাবে প্রচার করার অধিকার কেউই রাখে না। সো তারা এটা করেছে, তারা আরো অন্যায় কাজ করেছে, তাদের বিরুদ্ধে যে মামলা হয়নি এটাই অনেক। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছিল এটার পেছনে নেপথ্যের কাহিনী। আচ্ছা, আমি শুনেছি যে আপনি নাকি শুটিং এ যেখানে সেখানে ঘুমিয়ে যান, এবং এটাও একটা শুনেছি যে আপনি নায়িকার কোলে এবং ডিরেক্টরের কোলেও ঘুমিয়েছেন মাঝে মাঝে। না, এটা কখনোই হয়নি। এমন হয়েছে যে মেকআপ রুমে খুব ক্লান্ত, তখন ঘুমিয়ে গেছি, এরকম হয়েছে। আপনি কি ঘুম পাগল, মানে ওই সময় ঘুমাতে পছন্দ করেন? আমি শুটিং সেটে খুব কম ঘুমালে বললে চলে। আচ্ছা, আপনি কখনো হুমকির সম্মুখীন হয়েছেন কারো কাছ থেকে? না। কেউ আপনাকে কখনো হুমকি দেয়নি? না। আচ্ছা, শপিং করেন কোথা থেকে? শপিং আমি বিভিন্ন জায়গা থেকে করি, সেটা ফুটপাথ থেকে শুরু করে ব্র্যান্ড, হ্যাঁ সব জায়গাতেই আমি যাই, সব জায়গাতেই শপিং করা হয়। আর যেটা পড়তে আমি খুব কমফোর্টেবল সেটাই আমি নিই। এখন সেটা 200 টাকার জিনিস হোক, সেটা 2 লাখ টাকার জিনিস হোক, যেটা আমি কমফোর্টেবল সেটাই। আপনার কেনা সর্বোচ্চ দামি কস্টিউম কি ছিল এবং সেটার দাম কত ছিল? এটা তো খুব মনে করা টাফ, তবে আমি একটা শার্ট কিনেছিলাম, এটা প্রাইস সর্বোচ্চ মেবি 9,500 টাকা ছিল। আর যদি সর্বনিম্নটা বলি, সেটা 200 টাকার শার্টও আমি পরেছি। আচ্ছা, কিসে মিরাজ খানকে বেশি মানায়? লুঙ্গি নাকি পায়জামা পাঞ্জাবি, নাকি হচ্ছে টি শার্ট অ্যান্ড জিন্স প্যান্ট, নাকি ফর্মাল কোট স্যুট? আমাকে সব ক্যারেক্টারেই খুব মানায়। এই তো। আচ্ছা, আপনাকে কি ডিসকাউন্ট দেয়? হ্যাঁ, অনেক জায়গায় আমি ডিসকাউন্ট পেয়েছি, অনেস্টলি মিথ্যা বলবো না। আপনার মাত্র 23 বছর বয়স, এবং আপনি যে এই যে পাকা পাকা স্ট্যাটাস গুলো দেন, অনেকে ভাবে যে অল্প বয়সে পেকে গেছে ছেলেটা, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই স্ট্যাটাস গুলো কি আপনি লেখেন নাকি বড় কেউ লিখে দেয়? না, মাঝে মধ্যে মানে রাত্রে বিশেষ করে যে ঘুম আসতেছে না, তখন একটা ডায়েরি নিয়ে খুব লেখা শুরু করি।
আর যখন লিখতে লিখতে এই লাইনগুলো খুব ভালো লাগে তখন এটা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে পোস্ট করি। লেখায় ভালো। একটা বিষয় হচ্ছে স্কুল গ্যাং বা এই যে এই ধরনের যে নাটকগুলো, এগুলো নিয়ে কিছু ভক্ত আছে বা কিছু মানুষ আছে যারা একটু কথা বলে যে স্কুলের বাচ্চাদের প্রেম দেখায়, স্কুলের একটা গ্যাং দেখায়, এই বিষয়গুলো আসলে স্কুলের সামাজিকতা নষ্ট করছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা একদমই ভুল। সেটা হচ্ছে যে আমাদের স্কুল গ্যাংয়ে কখনো প্রেম দেখানো হয়নি, এটা হয়তো আপনিও জানেন না। হ্যাঁ, আমাদের স্কুল গ্যাংটা ঠিক আছে, সেটা হচ্ছে বন্ধুত্ব নিয়ে গল্প। হ্যাঁ, বন্ধুত্ব নিয়ে সবকিছু বাস্তব জীবনে যা যা ঘটছে সেটাই। হ্যাঁ, যেটা বললাম ক্রাশ খাও সেটা দেখানো হয়েছে, কিন্তু প্রেম দেখানো হয়েছে বা খুব চুটিয়ে প্রেম করছে এরকম দেখানো হবে এটা কখনো হয়নি, কারণ বন্ধুত্বটা সবসময় প্রায়োরিটি বেশি থাকে। বাহ, চমৎকার। তারপরেও একটা বিষয় আপনাকে প্রশংসা করতেই হয় যে ইউনিভার্সিটিতে পড়েও স্কুলের ক্যারেক্টারে এখনো অভিনয় করতে পারছেন, এই বয়সটা ধরে রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং। যাই হোক, একদম শেষ মুহূর্তে আপনার সাথে কতগুলো স্মৃতি, ছোট্ট করে স্মৃতি শুনতে চাবো, সাথীর সাথে আপনার একটা মজার স্মৃতি ছোট্ট করে। সাথীর সাথে আমার মজার স্মৃতি সেটা হচ্ছে যে লাস্ট মালয়েশিয়াতে ও আর আমি শপিং করতে গিয়েছিলাম, কিচ্ছু চিনি না, ঠিক আছে। এখন ও আর আমি দেন শপিং করতে গেছি, যেখানে শপিং করতে গেছি সেখানে আমাদের যে কার্ড ওইটা মানে হোটেলে রেখে চলে আসছে, যে দেখি যে কার্ড নাই, কিচ্ছু নাই, এখন কিভাবে কি করব। আরে তারপর এখন পরে সাথীকে আমি একা রেখে পরে আমি হোটেলে গেছি, হোটেল থেকে আবার সেখানে ব্যাক করছি, না হলে আমরা দুজনে ফেসে যেতাম। আচ্ছা, চমৎকার। আদ্রিতা তিথির সাথে আপনার একটা মজার স্মৃতি। তিথির সাথে আমার সবচেয়ে মজার স্মৃতি, ওর সাথে আমি একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম, বয়সের ছোট বয়ফ্রেন্ড। তখন অনেক মজার মজার ঘটনা ঘটেছিল। আচ্ছা, সামিয়া আপু, তার সাথে আপনার মজার স্মৃতি? তার সাথে আমার কোনো মজার স্মৃতি নেই। সবই দুঃসহ স্মৃতি? না, ওরকম স্মৃতিও নেই। দুঃখের স্মৃতিও নাই? না। আচ্ছা, ওকে। লামহার সাথে কোনো মজার স্মৃতি? না। আচ্ছা, এবারে র্যাপিড ফায়ার। মিরাজের চোখে দুইজন সেরা বা আকর্ষণীয় অভিনেত্রী কে? সেটা বাংলাদেশে হতে পারে, ঢালিউড, বলিউড, যে কোনো জায়গায়। আচ্ছা, শাবনূর, নুসরত ইমরোজ তিশা। আচ্ছা, ওকে। আর আকর্ষণীয় নায়ক কে? বাংলাদেশে হতে পারে, আপনি নিজেও হতে পারেন। আমি যদি নিজে হই তাহলে আচ্ছা আমি আমাকে না বলি না, বলেন, সমস্যা নেই। আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। দ্বিতীয় কে হবে? ও দ্বিতীয় নম্বর আছে, তারপরে আসবে মিরাজ খান। ওরে বাবা, শাকিব খান আর মিরাজ খান, ভবিষ্যৎ সুপারস্টার কি তাহলে মিরাজ খান হতে যাচ্ছে? সেটা তো অডিয়েন্স বলতে পারবে। ওকে। মিরাজের কি ম্যানেজার আছে? না। ওকে। আপনি যদি ঘুম থেকে উঠে এই ব্যক্তিদেরকে দেখেন, একটা কথা কি বলবেন? প্রথমত পরিমণি, জাস্ট একটা কথা। সুন্দর। ঘুম থেকে উঠে তাকে এটা বলবেন? আচ্ছা। অপু বিশ্বাস। সুন্দর মা। বুবলি। সুন্দর মা। দুজনই সুন্দর মা। আচ্ছা, শাকিব খানের সাথে অপু বিশ্বাস না বুবলি, কাকে বেশি মানায়? কাউকেই মানায় না। ওকে। ঘুম থেকে উঠে যদি দেখেন অদ্রিতা তিথি আপনার বাসায় বেড়াতে এসছে, কি মানে কি বলবেন? কথাটা কি বলবেন? এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। তাকে দিয়ে বানাবেন কেন? এত তো কিছু আপনি বলতে বলেননি। আচ্ছা, ওকে। যদি ঘুম থেকে উঠেই দেখেন যে ওই শান্ত আপনার বাসায় এসছে, আপনি কি করবেন? শান্ত যদি আছে বলে চল মামা কোনো জায়গায় ঘুরতে যাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মিরাজ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনি সর্বশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা সবসময়, তারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছে, তাদের বিশ্বাস সবসময় আমি রাখতে চাই, ভালো অভিনয় করে তাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে চাই। তোমরা সবসময় আমার পাশে থেকো, ইনশাল্লাহ ইন ফিউচার আমি তোমাদের ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। এই যে এপিসোডটা সেটা দেখতে পারবেন জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই জাগো এফএম এর ফেসবুক পেজে এটার কিন্তু বিভিন্ন রকম রিলস দেখতে পাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের মানুষকে ভালো রাখুন। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। ভালো থাকুন।